দরজা খোলা আছে। আদ্র অনুমতি পেয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে আসে। ভূমি হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়েছিল বিছানায়। হঠাৎ আদ্রকে ঢুকতে দেখে ধরফড়িয়ে উঠে বসে পড়ে। পাশ থেকে আশ্রয়ে কোনো রকমে ওড়নাটা গায়ে পেঁচিয়ে দাঁড়ায়। থেমে থেমে জিজ্ঞেস করে, আদ্র ভাইয়া আপনি এখানে? আদ্র বুকে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে। কেন আসতে পারি না? ভূমি ঘাবড়ে যায়, ভীত কণ্ঠে বলে, না না না, আমি সেটা বলিনি তো। আমি তো আদ্র কিছু সময় তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলে। আমার রুমে এসো। আদ্রের এমন শীতল কণ্ঠে ভূমি ভড়কাড়ালো, ঘাবড়ালো তার বোধন। চকিত নজরে তাকিয়ে বেঁচে আসা কণ্ঠে বলল, কেন আপনার ঘরে? আদ্র ভুরু কুচকে দুপায়ে এগোলে তাড়া দিয়ে বলল, আরে এসোই না, তুমি ভয় পাচ্ছ নাকি? চিন্তা করো না, আমি অতটা অধৈর্য নই যে আর মাত্র 5টা দিন অপেক্ষা করতে পারবো না। আদ্রের কথাটার অর্থ বুঝতে ভূমির ছোট্ট মস্তিষ্ক খানিক সময় নিল। বিষয়টা বুঝতেই লজ্জায় জড়ো হয়ে এলো। হাঁসফাঁস করে উঠল, কোণঠায় চিবুক নামিয়ে গলায় ঠেকালো। মনে মনে শখানেক গালি ছুড়ে বিড়বিড় করলো। ইস, কেমন বজ্জাত লোক, মুখে যা তা আসলেই বলে দেবে। আদ্র হাসলো ভূমির অবস্থা দেখে। পরক্ষণে চল শক্ত করে বলল, কি হলো? কথা শোনো না কেন? কোলে তুলে নিয়ে যাব? চাইলে বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। ভূমি আদ্রের কথায় আতকে ওঠে। শশব্যস্ত চোখ তুলে তাকায়। চোখ বড় বড় করে ঘন ঘন মাথায় নাড়িয়ে জানাই লাগবে না। ভূমি আর কিছু না বলে আদ্রকে পাশ কাটিয়ে ছুট লাগায় ঘরের দিকে। সে বিন্দুমাত্র বিশ্বাস করতে পারছে না লোকটাকে। লজ্জা শরম সব উঠে গিয়েছে আস্তার। ভূমি আদ্রের ঘরের সামনে এসে থামলো। পাশে এসে দাঁড়ালো আদ্র। ধীর পায়ে রুমে প্রবেশ করেই ধপ করে বসে পড়ল বেড সাইডের সোফাটায়। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থেকেই ভূমিকে বলল, এদিকে এসে বসো আমার পাশে। ভূমি শুনেও না শোনার ভান করে বলল। জি। আদ্র ভাব অপরিবর্তনীয় রেখে পুনরায় বলল। আমার পাশে এসে বসো। ভূমি বিস্ফোরিত আখিতে তাকালো। ভয়ে কেঁপে উঠল বক্ষস্থল। কেন ডাকছেন? ডাকছেন ভালো কথা, পাশে কেন বসা লাগবে? এত বড় রুমে জায়গার অভাব নেই, কোথাও একটা বসে পড়লেই তো হয়। ভূমি যেমন ভাবলো তেমন ভাবেই গিয়ে বসলো বিছানার এক কোনায়। আদ্র ক্রুব্ধ চোখে তাকালো। তাকিয়ে রইল 1 সেকেন্ড, 2 সেকেন্ড, পরে পুরো 1 মিনিট। ভূমি ভয় পেল এতে। আতঙ্কিত হয়ে পট করে উঠে দাঁড়ালো। ভীত কণ্ঠে বলল, কি? এভাবে তাকিয়ে আছেন কেন? আদ্র মোবাইলটা ছুঁড়ে ফেললো বিছানায়। নাগের টাকা ফুলে উঠল, চল ভারী হলো। দুহাত পকেটে গুজে এগোতে লাগলো ভূমির নিকটে। ভূমি পিছালো দুপা, পিট পিট পলক ফেললো। অদ্ভুত এক শঙ্কায় শরীর জুড়ে চিকন সূক্ষ্ম রেখা গড়িয়ে পড়তে লাগলো। ধরপড় করছে হৃৎপিণ্ড, গলা শুকিয়ে আসছে আদ্রের সুচালো চাহনিতে। কেঁপে উঠছে হাত পা দেহ। আদ্র এগিয়ে দাঁড়ালো ভূমির খুব কাছে। ভূমির পিঠ ঠেকলো দেয়ালে অ্যাটাচড গাছের আলমারির দরজায়। আদ্র সমানে নজর বোলাচ্ছে ভূমির সমস্ত মুখোশটি জুড়ে। চিকন গোলাপি রঙা ওষ্ঠপট ঠক ঠক কাঁপছে। অক্ষি পলক ঘন ঘন পিটপিট করছে। আদ্র শক্ত কণ্ঠে বলল, তোমাকে আমি ডেকেছি, একবারে আসুনি। এসেছো বলেছি পাশে বসতে, তা না করে আমার থেকে 5 হাত দূরত্বে গিয়ে বসেছো। কেন? আমাকে ভয় পাচ্ছ কেন? আমাকে দেখতে কি ভয়ঙ্কর লাগছে? ভূমি পরপর পলক ফেলে ঝটপট দুদিক মাথা দোলালো। মিনমিনে স্বরে বলল, না, সুন্দর লাগছে, অনেক সুন্দর। ভূমির উত্তরে আদ্র ঠোঁট চেপে শব্দহীন হাসল। ভূমি তাকানোর আগে সে হাসি গুটিয়ে পুনরায় রূঢ় হয়ে বলল, তাহলে কাছে আসছিলে না কেন? ভূমি থতমত খেয়ে উত্তর খুঁজতে লাগলো। কি বলবে? কেন আসছিল না? সে কি বলবে সে সত্যি ভয় পাচ্ছিল? না না, লজ্জা পাচ্ছিল। ভূমি চোখ তুলে কাতর নজরে তাকালো। ঢোক গিলে গলা ভিজিয়ে বলতে লাগলো, আমি আসলে আদ্র খানিক এগিয়ে কথার মাঝে বলল, আমি আসলে কি? ভূমি অমনি চুপ হয়ে গেল। আদ্রের নিঃশ্বাসের উষ্ণ ছোঁয়ায় সবেগে চোখ বন্ধ করে নিল। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণে চেয়ে গেল। অষ্টাদশীর আবেগ জোরে খেলে গেল নিষিদ্ধ এক অনুভূতি, যেটা অন্যায়, কিন্তু এই অনুভূতি জাগানোতে তার কোনো হাত নেই। সামনের লোকটা যে ইচ্ছে করে তাকে এমন পরিস্থিতিতে ফেলছে। ভূমি চোখ বন্ধ রেখে কিছু বলতে নিচ্ছিল। এর পূর্বে শ্যাম পুরুষের উষ্ণ পুরুষালী ওষ্ঠজোড়া সবেগে আঁকড়ে নিল তার গোলাপি চিকন অধর। ভূমি থমকালো, শিহরণে কেঁপে উঠল শরীর। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্ধ করে রাখা অক্ষি যুগল চট করে খুলে প্রকট নেত্র বড় বড় করে তাকালো। পরক্ষণেই তা নিবৃত্তে বন্ধ করে নিল। আদ্র এক হাতে আঁকড়ে ধরল ভূমির সরু কটিদেশ, অন্য হাতে এনে ঠেকল তার উন্মুক্ত ঘাড়ে। ভূমি সহস্তে চেপে ধরল আদ্রের শক্ত বাহু। বলিষ্ঠ দেহের ভারে ছটফট করে উঠল ভূমি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। নেতিয়ে এলো দেহ, তবু আদ্র ছাড়ছে না। তীব্র থেকে তীব্র হয়ে উঠল আদ্রের চুম্বনের মাত্রা। ভূমি হাঁসফাঁস করে উঠল। প্রগাঢ় এই চুম্বনে তোপে ভূমির অবস্থা দুঃসহ হয়ে উঠল। না ছাড়লে এক্ষণে বুঝি শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত। ভূমি অস্ফুটিত শব্দ করে উঠল,
এতেই ক্ষান্ত হয়ে আদ্র ছেড়ে দিল ভূমির অধর। ছাড়া পেতে উত্তপ্ত নিঃশ্বাস, ঘন ঘন নির্ঘাত এতে থাকলো। জান ফিরে পেল ভূমি। আদ্র ভূমিকে ছেড়ে বৃদ্ধাঙ্গুলি দ্বারা ঠোঁট মুছে শব্দহীন হাসল। ভূমি একবার তাকিয়ে চোখ সরালো। কোণঠায় সে জড়ো হয়ে এলো। ঝড়ের গতিতে দৌড়ে বেরিয়ে যেতে নিলেও আদ্র চেপে ধরল হাত। টেনে ভূমির মসৃণ পৃষ্ঠ মিশিয়ে নিল নিজের থ্যাবড়া ছাতির মাঝে। কানের মাঝে হেসে ফিসফিস করে বলল, আমি কিন্তু চাইনি এমন কিছু করতে। বিয়ের আগে আগে তোমার দেয়া ধারগুলো শোধ করে দেওয়াটা প্রয়োজন ছিল। আমি আবার কারো ধার দেনা রাখতে পছন্দ করি না। ভূমি আদ্রির থেকে ছাড়া পেতে ছুটতে পালালো। নিজের কামরার সামনে এসে ফোঁস করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভিতরে ঢুকেই খট করে রাগিয়ে দিল ছিটকিনিটা। চাপটে এসে পড়ল বিছানার উপর। বালিশ আঁকড়ে তাতে মুখ ডুবিয়ে খুশিতে আইডাই করে উঠল। ভূমি উঠে বসলো। নিজের হাতটা গিয়ে চিমটি কেটে অবিশ্বাস্য কণ্ঠে বিড়বিড় করে উঠল, এটা কি সত্যি নাকি আমার কল্পনা? উত্তেজনায় কিছুটা জোরেই চিমটি কেটে নিল। ব্যথায় হঠাৎ কুকড়ে উঠল। এতেই সে আশ্বস্ত হয়ে গেল, এটা সত্যি ছিল, কোনো কল্পনা নয়। আদ্র ভাইয়া সত্যি তাকে চুমু খেয়েছে। প্রথমবারের মতো এতটা কাছে চলে এসেছে। ভূমির কাপা হাত আপনা আপনি ছুঁয়ে দিল তার অধর। অনুভব করতে চাইল একটু আগে এখানেই ছুঁয়েছিল উনি। প্রথমবারের মতো ছুঁয়ে দিল। ইস, এবার কি করে ওনার মুখোমুখি হবে? কথাটা ভেবেই লজ্জায় ভূমি দুহাতে চেপে ধরল মুখ। প্রায় মাঝরাত অবধি নির্ঘুমে কাটল তার জীবনের শ্রেষ্ঠ দিনটি ছিল যে আজ। কিভাবে সে সবকিছু ভুলে আরামসে ঘুমাবে? একই দিনে আজ সব পাওয়া হয়ে গেছে। আজকের দিনটা সত্যি সিনেমার মতো লাগছে তার। এই খুশি কাটিয়ে উঠতে হলে তাকে এভাবে কাটিয়ে দিতে হবে আরও একটি জীবন। ভূমি পুরো রাত হাঁসফাঁস করলো, নির্ঘুম এপাশ ওপাশ করতে লাগলো। প্রায় ভোর রাতের দিকে বুঝে এলো চোখ। ভোরের আলো ফুটে সূর্যি মামা তার রশি নিয়ে পশ্চিমে হেলতে শুরু করেছে। একঝাঁক উত্তপ্ত ঝাঁঝালো রোদ জানালা গলে ঠিকরে পড়ছে সমস্ত ঘরময়। সময় 7টার কাঁটা পেরিয়ে 8টায় চলমান। দুই গৃহিণী উঠেছে সেই সকালে ব্যস্ত হাতে, সামলে নিচ্ছে ঘরের সকল কাজ। বাড়ির দুই কর্তা খেয়ে বেরিয়েছে অফিসের উদ্দেশ্যে। আজ থেকে বাড়ির ছোটদের নিয়েও কোনো তাড়া নেই। কলেজ পরীক্ষার পাঠ চুকিয়ে 3 মাসের পাক্কা রেস্ট। সকাল 10টার আগে তারা যে ধরাছোঁয়া বাহিরে সেটাই কানে সন্দেহ নেই। নাস্তা রেডি করে দুই যে একসাথে এসে বসেছেন সোফায়। সাবরিনা বোনের দিকে তাকিয়ে উৎকণ্ঠা নিয়ে বলে উঠলেন, আপা, একটা কথা বলতাম। সাবিনা বোনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি কথা ছোট, বল না। সাবরিনা জড়তা কাটাতে চাইলেন, হাহু হুতাশ করে বললেন। বোনের এহেন কথায় সাবিনা থমথমে চেহারায় কপালে গাঢ় ভাঁজ ফেলে তাকালেন। রুষ্ট কণ্ঠে বললেন, এটা কেমন কথা বললি তুই বোন? ভূমিকে আমি আমার আদ্রির চেয়ে কম কখনো ভেবেছিলাম না। আমার মেয়েটা আমার ছেলের বউ হয়ে আমার ঘরে আসবে, এটা তো আনন্দের ব্যাপার। তুই তোর বোনকে বিশ্বাস করিস না? না না আপা, তেমন কথা নয়। আসলে ভাইজান তো আমার মেয়েটাকে। সাবরিনা মুখ ভার করে কথাটা বলতে নিলে সাবিনা থামিয়ে দিয়ে বলেন, তোর ভাইজানেরও কোনো আপত্তি নেই ভূমিকে নিজের বৌমা হিসেবে মানতে। উনি তো রেগে আছেন আদ্রের উপর, তাই অমন করে বলেছেন। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সাবরিনা আশ্বস্ত হয়ে বোনকে জড়িয়ে ধরে হাসল। তখনই সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখা গেল ভূমিকে। চোখে মুখে ঘুম আর পাহাড় সমান বিদ্বিষ্টতা। সারা রাত এপাশ ওপাশ করে সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে। সময়টাও চলছে আজ কচ্ছপের গতিতে। ভূমি না পেরে এক প্রকার বিতৃষ্ণা নিয়ে উঠে এসেছে নিচে। স্কুল কলেজ কিচ্ছু নেই, তাও এত সকাল সকাল মেয়েকে আসতে দেখে দুজনে হতভম্ব হয়। ভূমি হাই তুলতে তুলতে এসে মনির কাঁধে মাথা রেখে আধশোয়া হয়ে চোখ বন্ধ করে বসে পড়ে। সাবিনা হাসে, এক হাতে ভূমিকে আগলে ধরে বাথায় বিলি কেটে দিতে দিতে বলেন, ও ভূমি, তুই এত সকালে কেন উঠেছিস আজ? ভূমি ঘুম ঘুম কণ্ঠে মুখ ফুলিয়ে উত্তর দেয়, উঠবো কি মনি, ঘুমেই তো আসেনি। সে কি কথা? ঘুম পাগলি মেয়ে যদি বলে ঘুম আসেনি, এই কথা কিভাবে মানা যাবে? সাবরিনা পাশ থেকে নাক ছিটকে বলে, তখন তো কলেজ চুরি করতে শয়তানি ধান্দা ছিল। এখন শয়তান ও আর ধরাছোঁয়া আসছে না। ভূমি মুখ ভার করে বলে, ভালো। কথার মাঝে রেডি হয়ে ব্যস্ত ভঙ্গিতে নেমে এলো আদ্র, হাতে কলেজের ব্যাগ ধরে রাখা। সাবিনা ভূমির দিকে চোখ সরিয়ে সামনে তাকাতে ছেলেকে দেখে উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, একে বাবা, আজ এত জলদি চলে যাচ্ছিস যে? মনির মুখে আদ্রের নাম শুনে ভূমি এক লাফে মাথা তুলে বসে। যুবথুবু চেহারা আর আগোছালো চুল হাত দিয়ে খানিক ঠিক করে ফোলা ফোলা চোখে চেয়ে তাকায় সামনে। অমনি চোখাচোখি হয় দুজনে। আদ্র মায়ের ডাকে সোজা এসে দাঁড়িয়েছে ভূমিদের ঠিক সামনে।
ভূমি আড্ডের চোখে চোখ পড়তেই হুট করে মনে পড়ে যায় কাল রাতের বিষয়টা। মুখে এসে হানা দেয় লজ্জা, সহসা চোখ নামিয়ে ঠেকায় নিচে। আড্ডু ভূমির দিকে এক নজরে তাকিয়ে থেকে উত্তর দেয়, একটু কাজ ছিল এই জন্য। সাবিনা তাড়া দিয়ে বলে, আয় বাবা, নাস্তা করে নে তাহলে। আদ্র মায়ের পেছন পেছন এগিয়ে যায় টেবিলের দিকে। আড়াল হতেই ভূমি সোফার ফাঁক গলে চোরা চোখে তাকায় সেদিকে। ফেল ফেল করে চেয়ে থাকে, মুখে হাসি ঝুলিয়ে বিড়বিড় করে, কি সুন্দর লাগছে ওনাকে। পরক্ষণেই মনে পড়ে দুদিন পরেই তো তাদের বিয়ে। এখন তো সেও আর নেই ওই কলেজে। তাহলে প্রতিদিন যদি এমন সুন্দর করে যায়, সব মেয়েরা তো ওনার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে চেয়ে থেকে চোখ দিয়ে গিলে নেবে। ভূমি কথাটা ভেবে আটকে ওঠার মতো করে, না, এভাবে তার জিনিসে কারো নজর দেওয়া চলবে না, তাকে কিছু একটা করতে হবে ভেবেই মাথায় জোর খাটাতে ব্যস্ত হয়ে পড়ে। বহমান সময় চলছে আপন গতিতে, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো বা নিস্তব্ধ সরোবর। প্রকৃতিও যেন তুলেছে তার আপন রূপ, করে চলেছে মন মর্জি। যেখানে সকাল থেকে চারদিকে কাঠফাটা উত্তপ্ত রোদ, বিকেলের দৃশ্য মনোরম। শেষ বিকেলে গধূলিতে কমলা রঙা অম্বরী, মৃদুমন্দ বাতাসের হাতছানি, হালকা শীতলতা ভাব। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে শান্তি মঞ্জিলের ব্যস্ততা। দুপুর গড়িয়ে সময় পড়েছে প্রায় 4:30 চুইচুই। দুপুরে খাবার শেষ করে আর জিরোনি, গৃহিণীরা ব্যস্ততা মিটিয়ে ছুটেছে বিয়ের কেনাকাটা করতে। মাঝেই তো সময় রয়ে গিয়েছে মাত্র 3 দিন। বিশাল বাড়িতে একা থেকে গিয়েছে ভূমি। অবশ্য একা বলে চলে না, পাশের ঘরে সাদাপ রয়েছে। নিচে কাজের 2 খালা, বাড়ির 2 কর্তা অফিস শেষে ফিরবেন রাত 8টা কি 9টা। আদ্র এখনো ফেরেনি। ফাহাদ সে কাজের বাহানায় ভোরেই রওনা হয়ে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে। অবশ্য তাহমিনাও যেতে চেয়েছিল, কিন্তু 2 ভাইয়ের বউ দিলে তো না চাইতেও থেকে যেতে হলো। তাছাড়া উপায়ও কি, 2 দিন পরই তো ভাতিজা ভাতিজির বিয়ে। চারদিকে আছরের সুমধুর ধ্বনিতে ঘুম ভাঙে ভূমির। এই অবেলায় কখনো ঘুমানোর অভ্যেস তার নেই। আজ পুরো বাড়ি নিস্তব্ধ, কেউ নেই। যা কিছু সময় না পারতেই টিভি নিয়ে বসেছিল, বিরক্ত হয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়ল। আনমনে হাবিজাবি ভাবতে ভাবতেই পাড়ি জমালো ঘুমের রাজ্যে। ভূমি ফিটফিট করে চোখ খুলেই আড়মোড়া ভেঙে উঠে বসল। মন খারাপ লেগেছে বেশ। বিকেলে না ঘুমানোর এটাই একটা বড় কারণ হলো, কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়। চোখ মুখ কচলে বেলকনিতে এসে দাঁড়ালো। এটা তার ভীষণ অপ্রিয় জায়গা। মাসে 2 বারও কখনো এই জায়গায় পা রাখা হয় না। চারিপাশ খানিক রক্তিম আকার ধারণ করে আছে। সময়টা সঠিক না বুঝলেও আন্দাজ করতে পারছে বেশ। মমি তাকিয়ে আছে দূরে গেটের দিকে। জনমানবহীন জায়গা, কোথাও কেউ নেই। কেবল 2টো কুকুর হাঁটছে রাস্তায়। মিনিট 5 দাঁড়িয়ে থেকেও মন ভালো হলো না। ঘুরে রুমে প্রবেশ করতে যাবে কি দূর থেকে দেখা গেল তার কাঙ্ক্ষিত মানুষটাকে। গায়ে জড়ানো আকাশি রঙা শার্ট, মাথায় হেলমেট আবৃত মুখমণ্ডল। এক ঝলক দেখেই ভূমি চিনতে পারল। মন খারাপের ওই মৃদু বাতাসের সাথে মিলিয়ে মুখে বিন্দু হাসির রেখা ফুটল। কোনো কারণহীন বুকের ভেতর টিপ টিপ শব্দ তুলে উঠল। মানুষটার একটু দর্শনেই শরীর বেয়ে বয়ে গেল শীতল শিহরণ। ভূমি অপলক চেয়ে রইল সেদিকটায়। গেট ভেদ করে কালো রঙা বাইকটা এসে দাঁড়ালো বাড়ির সামনে। আদ্র হেলমেট খুলে চোখ তুলে তাকাতেই নজরে পড়ল ভূমিকেই। সেই সকালে যেমন দেখে গিয়েছিল, অগোছালো চুল, ফোলা চোখ আর ঘুমু ঘুমু আদুরের চেহারাটা, এখনও তার চেহারার দশাই একই। আদ্রের দূর থেকে দেখেও বুঝতে বাকি রইল না মেয়েটা সদ্যই ঘুম থেকে উঠেছে। ভূমি আদ্রকে এদিকে তাকাতে দেখে নিজেকে আড়াল করে নিল, ছুট্টে ঘরের ভিতর চলে গেল। যা দেখে আদ্র হাসল। বাইকের ওপর হেলমেটটা সযত্নে রেখে হেঁটে চলল বাড়ির ভিতর। সিঁড়ি বেয়ে উঠেই দাঁড়ালো ভূমির ঘরের সামনে। দরজা হালকা চাপানো, লক করা নেই তা বোঝাই যাচ্ছে। আদ্র কিছু মুহূর্ত নীরবে চেয়ে নরম হাতে ঠেলে দিল। শব্দহীন খুলে গেল দরজা। দরজা ঠিক সামনেই দাঁড়িয়েছিল ভূমি। হয়তো অপেক্ষা করছিল আদ্র যখন উপরে উঠে আসবে আড়াল থেকে দেখবে। কিন্তু সে যে এসে তার ঘরের সামনেই দাঁড়িয়ে আছে কে জানতো। আদ্রকে দরজা খুলতে দেখে ভূমি ভরকালো। ধরা পড়ে যাওয়ার মতে করে ঘাবড়ে 2 পা পিছিয়ে গেল। চোরা চোখে কিছু সময় তার দিকে চেয়ে থেকে লজ্জায় চোখ নামিয়ে ঠেকালো মেঝেতে। আদ্র মুগ্ধ নয়নে ভূমির দিকে কিছু মুহূর্ত চেয়ে থেকে ভেতরে ঢুকে সোজা গিয়ে বসে পড়ল বিছানার উপর। কাঁধের উপর ক্রস আকৃতির ঝুলানো ব্যাগটা পাশে রেখে চেন খুলল। ভেতর থেকে বের করলো হলদে রঙের মিশ্রণ বক্সটা এদিক সেদিক ঘুরিয়ে দেখতে দেখতে ডাকলো ভূমিকে, এদিকে এসো। ভূমি আটকে উঠল। কালও এভাবে ডেকেছিল, সুন্দর করে ডেকে তাকে এত বড় একটা চুমু খেয়ে বসলো। আবার কেন ডাকছে এভাবে? আজকেও কি চুমু দেবে? ভূমি এগোলো না, ভীত নজরে চেয়ে রইল আদ্রের দিকে। ভূমিকে নড়তে না দেখে আদ্র কণ্ঠ শক্ত করে পুনরায় ডাকলো, কি হলো? এদিকে এসো।
ভূমি কথা না বাড়িয়ে স্থির পদক্ষেপ ফেলে এগিয়ে জড়তা নিয়েই বিছানার কিনারা ঘেঁষে বসলো, যেন এটা তার রুম নয়, অন্যের ঘরে গিয়ে বসছে তার অনুমতি ব্যতীত। আদ্র ভূমির কাণ্ডে মুখ টিপে হাসলো। মেয়েটা যে ভয় পাচ্ছে তা তার চেহারায় স্পষ্ট। পরক্ষণে মুখ গম্ভীর করে বলল, সুন্দর করে বসো। এমন করছো মনে হচ্ছে আমি অপরিচিত কেউ। আমি তোমার হবু স্বামী, সেটা ভুলে যাচ্ছ? ভূমি আড্ডের ধমকে এক লাফে সোজা হয়ে গেল, মুখ ভার করে চাইল। এমনিতে তার মন মেজাজ ভালো না, তার উপর কেমন করছে। বহুদিন পর আজ লোকটাকে তার কাছে হিটলারের মতো লাগছে। আড্র ভূমির দিকে প্রলেপাটা বক্সটা বাড়িয়ে দিয়ে স্থূল কণ্ঠে বলল, এটা খুলে দেখো পছন্দ হয় কিনা। ভূমি আড্ডের বাড়িয়ে দেওয়া বক্সটার দিকে এক পলক চেয়ে দ্বিধাদ্বন্দ্বে হাত বাড়িয়ে নিজের কাছে নিল। ওপরের প্রলেপ খুলতে ভূমির চোখ মুখ অতুজ্জ্বল হয়ে উঠল, অধর গলে একগাল হাসি ফুটে উঠল। উত্তেজিত হয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, মোবাইল আমার জন্য এটা? আদ্র হাসল, ওপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো এটা তার জন্যই আনা হয়েছে। ভূমি কাপা হাতে বক্সটা খুলতে লাগলো। অবশেষে সেও নিজের মোবাইল ইউজ করবে। ক্লাস 10 পরীক্ষার পর থেকে বলে আসছে মোবাইলের জন্য, কিন্তু কেউ পাত্তা দেয়নি। আব্বু বড় আব্বু রাজি হলেও আগ বেঁধে সেদে সোজা না করে দিত মা। ভূমি খুলতে খুলতে না তাকিয়ে জিজ্ঞেস করলো, আদ্রির জন্য আনিনি? আদ্র মোহি কণ্ঠে জবাব দিল, এনেছি। বক্সটা খুলে তার ভেতর থেকে আবিষ্কার করলো স্কাই ব্লু কালারের ফোনটা। হাতে তুলে নিতেই তা এটে সেটে গেল তার ছোট্ট হাতে। ভূমি ওপর নিচ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। খুশিতে আটখানা হয়ে লজ্জা শরম কাঁপাকাঁপি ভুলে হঠাৎ আদ্রকে জাপটে জড়িয়ে ধরে উৎপলা হয়ে বলে উঠল, থ্যাংক ইউ আদ্র ভাইয়া, আপনি অনেক ভালো। আদ্র আকস্মিক হকচকল। ভূমির ঝাঁপিয়ে পড়ায় পেছালো দেহ। পরিস্থিতি বুঝতেই হাসলো, এক হাতে আগলে নিল ভূমিকে। আদ্র হঠাৎ দুষ্টু হেসে কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, বাড়ি একা পেয়ে তুমি একটা ছেলেকে এভাবে। কথাটুকু সম্পূর্ণ হওয়ার পূর্বে ভূমি ছো মেরে উঠিয়ে নিল মাথা, চেপে ধরল আদ্রের গাল। রাগ লজ্জা দুটো একসাথে ভেসে এসলো মুখশ্রীতে। মিনমিনে স্বরে বলল, আপনি দিন দিন এমন বেহায়া হয়ে যাচ্ছেন কেন? আদ্র ভুরু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, বেহায়া হওয়ার মতো কি করেছি আমি? জড়িয়ে ধরলে তো তুমি নিজেই। আহটাই করলে ভূমি উত্তর খুঁজে পেল না। এদিক সেদিক পল্লব ফেলে স্থির হয়ে বসে রইল অন্যদিকে ফিরে। এমন করে কেউ প্রশ্ন করে সে কি মনে করিয়ে দিবে কি কি করেছে? আদ্র ভূমির দিকে চেয়ে থেকে নিম্নষ্ট চেপে হাসলো, পুনরায় ফিসফিসিয়ে বসলো। বেহায়া হওয়ার মতো এখনো তো কিছু করিনি, তবে সেটা হতেও আর বেশি দিন দেরি নেই। এখন সময়টা তোমার, 4 দিন পর থেকে হবে আমার। আদ্রের কথার অর্থ বুঝতে 1 সেকেন্ডও সময় নিল না ভূমির মস্তিষ্ক। ঠান্ডা মাথায় সে কি হুমকিটা দিল ঢের বুঝতে পারছে। ভূমি কোণঠায় কান ঝাঁঝা করে উঠল মুহূর্তে, চোখ নামিয়ে ঠেকালো গলায়। এভাবেও একটা মানুষকে বিপাকে ফেলতে পারে তা হয়তো ওনাকে না দেখলে বোঝা দায় ছিল। ভূমি এই মুহূর্তে ছোট্ট পালাতে মন চাইছে, কিন্তু তার অবাধ্য পা তারা চলতে নারাজ। থম ধরে বসে আছে, রাগ হলো ভীষণ। তক্ষুনি উঠে দাঁড়ালো আদ্র। বিছানা থেকে ব্যাগটা তুলে দরজার দিকে যেতে যেতে আবেদনময়ী কণ্ঠে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, টেবিলে ভাত দাও জলদি। ভূমি পট করে তাকালো আদ্রের যাওয়ার থেকে। ইস, আদ্রের এমন আদেশের সুরে বলা কথাটা শুনে এখন থেকেই নিজেকে বউ বউ মনে হতে লাগলো। ভূমি থামলো না, খুশিতে গদগদ হয়ে দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে। আধার নেমেছে ধরণীতে, পশ্চিম আকাশের তলদেশে মুখ লুকিয়েছে সূর্য। সন্ধ্যা পেরিয়ে সময় 7টার ঘরে। বাড়ি থেকে ভীষণ সাজসজ্জার পরিপাটি হয়ে বেরিয়ে যাওয়া মানুষগুলো ফিরেছে ক্লান্ত, ঘেমেনে একাকার হয়ে। কারো হিজাব লেপ্টে হয়ে আছে এবড়ো থেবড়ো আদ্রি। প্রিয়াল লম্বা চুল লেপটে গেছে সমস্ত মুখ আর কপাল জুড়ে। সকলে হাত ভর্তি এক গাধা শপিং ব্যাগ নিয়ে বিধ্বস্ত পায়ে এগিয়ে এসে ধপাধপ বসে পড়েছে সোফায়। মায়াদের আওয়াজ পেতেই ভূমি দুরন্ত পায়ে নেমে এসেছে নিচে। সকলের এই করুণ দশা দেখে নিজে থেকেই সবার জন্য গ্লাস ঢেলে ঢেলে পানি দিয়েছে। মেয়ের এমন দায়িত্ব পালন দেখে হাসলেন 2 মা। সাবিনা সোফায় বসা অবস্থায় গায়ে জড়ানো বোরকাটা খুলতে খুলতে ভূমির দিকে তাকিয়ে বলে, ভূমি দেখ তো শাড়িটা তোর পছন্দ হয় কিনা। মনির কথায় ভূমি খানিক লজ্জা মাখা চাহনিতে তাকালো টেবিলের ওপর রাখা ব্যাগগুলোর দিকে। এগিয়ে তা দেখার আগেই আদ্রির নিজ উদ্যোগে একটি ব্যাগ বের করে পিন ছুটালো। তার ভেতর থেকে আবিষ্কার করলে অফ হোয়াইট কালারের নিখুঁত কাজের বেনারসি, সাথে বেরিয়ে এলো মেরুন রঙা দোপাট্টা। ভূমি বিস্ময়কর চাহনিতে তাকিয়ে রইল শাড়িটার দিকে।
বেশ সুন্দর কারুকাজ তার উপরে। বিয়ের দিন মেয়েরা লাল খয়েরি কিংবা রং চঙে শাড়ি পরে, কিন্তু তার জন্য সাদা আনা হয়েছে কেন? সে সাদা শাড়ি পরে বিয়ে করবে? ভূমির মুখ ভঙ্গি দেখে সাবিনা কিছুটা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কিরে, ভালো লাগেনি তোর? ভূমি খানিক হাঁসফাঁস করলো, মুখে হাসি টেনে মাথা কাত করে জানালো ভালো লেগেছে। নিয়ে যখন চলে এসেছে এখন কি বলবে কালার কেন আনা হয়েছে? যে বউ মানুষ তাকে যেমন দেওয়া হবে তেমনই পড়তে হবে। বউদের বেশি কথা বলতে নেই, হাসলেন সাবিনা, উৎপল কণ্ঠে জানালেন, আদ্রই বলেছে এই কালারের শাড়ি আর শেরওয়ানি আনতে। আমি ভেবেছিলাম খয়েরি বা লালই নিব, কিন্তু বিয়ে যার তার পছন্দেই কিনতে হবে, তাই না? সপ্তাহ ঘুরতে অবশেষে দাঁড়গড়ায় উপস্থিত হলো কাঙ্ক্ষিত দিনটি। সকাল থেকে ভীষণ ব্যস্ত গৃহিণীরা, এদিক সেদিক দৌড়াদৌড়িতে অতিষ্ঠিত হয়ে উঠেছেন এক প্রকার। ঘরে 2 ছেলে মেয়ের বিয়ে, নিজ হাতে কিছু করবেন না তা কি করে হয়? সাবিনা ভোর সকাল উঠেই লেগে পড়েছেন হাতে বানানো নাস্তা তৈরি করতে। সাথে সাথে সব এগিয়ে দিচ্ছেন খালেদা। তার মুখে বিশেষ হাসি নেই, এই বিয়েতে খানিক নারাজ বটে। তার ভাষ্যমতে 2 ছেলে মেয়েকে 2 জায়গা থেকে ভালো ঘর বর দেখে বিয়ে দিবে, নতুন জায়গা দেখবে, নতুন সদস্য আসবে, সাথে আসবে হরেক রকমের ঘর ভর্তি জিনিস। কিন্তু তার চাওয়ায় কার কি বা যায় আসে? যেখানে বাপ চাচা আটকাতে ব্যর্থ, সাবিনা কড়াই ভর্তি তেলে ছাঁচে পিঠা ডোবাচ্ছে, পুনরায় তুলছে। এই সকালের শীতল আবহাওয়ায় আর মৃদু বাতাসও ভদ্রমহিলা ঘেমে নিয়ে একাকার হয়ে উঠেছে। কিছুক্ষণ পরপর চোখে লাগানো চশমাটা কাপড়ের আঁচলে মুছে নিচ্ছে। পাশ থেকে রুষ্ট চোখে চেয়ে আছে সাবরিনা। সে বারংবার নিষেধ করছে বোনকে, এটা মেয়ে পক্ষের কাজ, আদি যুগ থেকে চলে আসছে যে নিয়ম। মেয়ে পক্ষ হতেই তো তত্ত্বস্বরূপ এসব হাতে বানানো পিঠা যাবে ছেলের বাড়ি। সে পিঠা আত্মীয় স্বজন প্রতিবেশীর বাড়ি বাড়ি পাঠানো হবে। হোক বিয়েটা একই ঘরের মধ্যে, তাতে কি, তিনি করবেন নিজ হাতে। কিন্তু বোন তার শুনলে তো অনেক জোরাজোরি করেও পারা গেল না, সে সবার আগে এসেই লেগে পড়ল কাজে। দুপুরের পরেই দুজনের হলুদের আয়োজন করা হয়েছে। গ্রাম্য রীতিনীতি অনুসারে শিল্পাটায় কাঁচা হলুদ বেটে বরকনেকে হলুদ ছুঁয়ে দুজনকে আলাদা আলাদাভাবে গোসল দেওয়া হয়েছে। ভূমিকে একটি পাতলা সুতির শাড়ি পরিয়ে রুমেই বসিয়ে রাখা হয়েছে পুতুল সাজে। সাথেই জারি করা হয়েছে বড়দের বিশেষ নিষেধাজ্ঞা, রুম থেকে এক পাও যেন বাহিরে না বের হয়। নতুন বউদের কাঁচা হলুদের গন্ধে জিন ভূতের আকর্ষণ বাড়ে। মায়েদের এমন আজগুবি কথা শুনে ভূমি হতভম্ব হয়। এই যুগে এসেও মানুষ এসব বিশ্বাস করতে পারে, কিন্তু অমান্য করার কোনো সাধ্য নেই। দেখা গেল আস্তার বিয়ের দিনটাও ছাড় দেওয়া হবে না মায়ের এত্তত্ব থেকে। আকাশ মুখ ভার করে চারদিকে আধার নামাচ্ছে। আজকে সন্ধেটা যেন নামতে নারাজ, বেশ ধীর স্থির। তবে সেদিকে কারো বিশেষ খেয়াল নেই, সকলে ভীষণ ব্যস্ত। এমনকি সে তালিকা থেকে বাদ পড়েনি আদ্র নিজেও। বাড়ির এদিক সেদিক দৌড়াতে দৌড়াতে নাজেহাল সাদাব, সারিয়াত এবং তার বন্ধুরা। পুরো বাড়ির একটা কোণা কোণা যেন খালি না রাখা হয়, পুরোটা সাজিয়ে তুলতে হবে। ছোটখাটো আয়োজনও যেন সকলের নজর কাড়ে, এটাই কড়া আদেশ আফজালের। গৃহিণীরা উঠে পড়ে লেগেছে আপ্যায়নে, কোনো খামতি রাখা চলবে না। প্রায় 26 বছর পর এ বাড়িতে কোনো বিবাহের আয়োজন। কারো মুখে একটা খারাপ বাণী উচ্চারণ হলে মান সম্মান চলে যাবে, এই ভয়েই তাড়া করছে। মেহমানদেরও আসার হিড়িক শুরু হয়েছে সন্ধ্যা নামতে। বেশ কাছের মানুষ আর অফিসের কিছু ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কাউকে নিমন্ত্রণ দেওয়া হয়নি। এতেও যেন মুখ লোকাতে হিমশিম খেতে হচ্ছে আফজালকে। যার সামনে পড়ছে সেই প্রশ্ন করে বসছে, হঠাৎ এত তাড়াহুড়ো করার কারণ কি, কিভাবে কি ঘটল? বেশ বিপাকে পড়েছেন যেন ভদ্রলোক। যখনই চোখের সামনে আড্ডকে দেখছে রাগে নিষ্পিস করে উঠছে তার চোখ নাক। দোতলায় ভূমির ছোট্ট রুমটায় ছোটখাটো মেহেদির আসর বসেছে। পরানো হলুদের উপর সবুজ পাইলের মিশেলে তাঁতের শাড়ি পরানো হয়েছে তাকে। মাথায় বড় করে ঘোমটা টেনে দেওয়া হয়েছে। হলুদ মাখানো হলদেটে চেহারায় কোনো প্রসাধনী ছোঁয়া নেই, তাও যেন ঠিকরে পড়ছে মেয়েটার সৌন্দর্য। নজর কাটছে সবার। বিছানার মাঝখানটায় জড়সড় হয়ে লাজুক মুখে বসে আছে সে, তার চারপাশে বসেছে মেয়ে দলের বিশাল আড্ডা। সন্ধ্যার পরপরই সকল বান্ধবীরা দাঁড়গোড়ায় হাজির হয়েছিল। তারা আসতেই খানিক বিড়ম্বনায় পড়েছিল ভূমি। ইপ্তি মুখ ভার করে কথা না বলেই বসেছিল। কেন তাকে আগে জানানো হয়নি আড্ডু স্যার আর তার প্রেম চলছে, সেটা বিয়ে অবধি পৌঁছে গিয়েছে, অথচ বান্ধবী হয়েও তারা জানে না। বান্ধবীদের রাগ ভাঙাতে বেশ কাঠগড় পোহাতে হয়েছে আজ বিয়ের দিনও। প্রিয়া তার দক্ষ হাতে ভূমির দুহাতের কোনোই থেকে আঙুল অবধি মেহেদির নিপুণ কারুকলায় রাঙিয়ে তুলেছে। সাথে দুহাতের তালুর মাঝ বরাবর ইংরেজি গোটা গোটা অক্ষরে লিখে দিয়েছে আদ্র নামটা। পুরো হাতের আকর্ষণ যেন ওই নামটাই কেড়ে নিয়েছে একাই। ভূমি যতবার নিজের হাতে লেখা মানুষটার নামটা দেখছে ততবার লজ্জা আড়ষ্ট হচ্ছে। নার্ভাসনেস, ভয় আর অজানা এক অনুভূতিতে বুক পেট ঘুরঘুর করে উঠছে।
রাত 8টা পার হতে খানাদানার আয়োজন শুরু হয়। উঠোনের এক পাশটায় প্যান্ডেল করা হয়েছে, তাতে সারিবদ্ধভাবে পাতানো হয়েছে টেবিল। সারা বাড়ি জুড়ে বাতাসের সঙ্গে মৌমো করছে খাবারের তীব্র গন্ধ। হেঁটেই যেন কাহিল অবস্থা ভূমির। খিদের জ্বালায় সন্ধ্যা থেকে পেট নাক মুচড়াচ্ছে, খিদায় পেট ছিঁড়ে যাওয়ার অবস্থা হচ্ছে। সেই সকালে হালকা হালকা নাস্তা খেয়েছিল, দুপুরেও কিছু খাওয়া হয়নি, সেদিকে বেমালুম কারো খেয়াল নেই। বসে থাকতে থাকতে অসহ্য হয়ে উঠেছে কোমর ব্যথায়। সকলের হাসাহাসি আড্ডাতেও ভূমি বিরক্তিতে হাঁসফাঁস করছে। কেউ তো একটু জিজ্ঞেস করতে পারে তার কিছু লাগবে কিনা, কিন্তু তাতে কারো মনোযোগ নেই। মাথা উঁচিয়ে বারবার উকি দিচ্ছে দরজার ফাঁক গলে, এই আশায় বুক ভাসাচ্ছে কেউ যদি একটু খাবার নিয়ে আসে। এর মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে দরজা ঠেলে হাতে খাবার ভর্তি প্লেট সমেত ঘরে প্রবেশ করে আদ্র। আওয়াজ পেয়ে সকলে তৎক্ষণাৎ তাকালো সেদিকে। হাসাহাসি থেমে এলো, খানিক নিস্তব্ধ হলো এতক্ষণে জমে ওঠা আসর। সারাদিন পর মানুষটার একপল দর্শন পেয়ে যেন খুশিতে মন মেজাজ পুরফুরা হয়ে উঠল ভূমির। লজ্জায় জড়ো হলো খানিক, ঘেমে নিয়ে একাকার সে। সাদা রাঙা পাতলা পাঞ্জাবি এটে সেটে লেপটে আছে শক্ত বাহুতে, ঘন কালো চুল ভাঁজ ভেঙে কিছুটা পড়ে আছে কপালের মধ্যিখানে। ভূমি লাজুক চোখে চেয়ে থেকে তৎক্ষণাৎ চোখ সরালো। উপস্থিত এতগুলো মেয়ে লোকের আগ্রহ ভরা কৌতূহলী নজর বিব্রত করল না তার চাউনিকে। আদ্র ভনিতাহীন স্বাভাবিক কণ্ঠে বলল, আদ্রে সবাইকে নিয়ে খেতে ডাকছে তোদের। আদ্রের কথা শুনে মুখ টিপে হাসল সবাই। ইপ্তি ভূমির কানের কাছে মুখ নিয়ে ঠাট্টা স্বরে ফিসফিস করলে, তোর সাথে একা সময় কাটাতে আমাদের কিভাবে বাহানা দিয়ে বের করে দিচ্ছে দেখেছিস? মেয়েটার কথায় ভূমি কুণ্ঠায় নেতে এলো। চোখ কিঞ্চিত গরম করে তাকাতে উঠে সকলে পাশ কাটিয়ে ঘর ছাড়ল। ভূমি চুপটি মেরে বসে রইল। আগের তুলনায় গুটিয়ে গেল তার দেহ। বুকের ভেতরে টিপ টিপ লাফানোর শব্দ জোরাল হলো। আদ্র স্থির পদচারণ এগোলে সামনে বসলো ভূমির পাশে। মন্ত্রমুগ্ধ বিহব্বল চেয়ে রইল কিছু সময়। জুনি লাইটের টিপটাপ জ্বলতে থাকা রং বেরঙের আলোতে আবৃত তার মায়াপরীর পানে। সেই ছোট্ট মেয়েটা যাকে নিজের প্রতিযোগী ভেবে কতই না নির্দয় আচরণ করেছিল, কতটা অমানবিক আচরণ। ফিরেছিল তাকেও সম্মান কষ্ট দিতে, যেমনটা সে পেয়েছিল এত বছর ধরে। কিন্তু কে জানতো সে মেয়েটাই তার কঠোর হৃদয়ের এমন উত্তাল সাগরের ন্যায় ঢেউ তুলবে, গেঁথে যাবে নিঃশ্বাসের প্রতিটি প্রবাহে। ভূমি হতচেতন হয়ে রইল আদ্রের পানে। তার এই তীক্ষ্ণ সুচালো নজরে নড়ে বড়ে উঠল অন্তর। ঘাবড়ানো তার বোধন। সহসা চোখ নামাতেই কানে এলো নিখত শীতল কণ্ঠস্বর, হা করো। ভূমির কান অব্দি বোধহয় পৌঁছালো না দুশব্দের কথাটুকুন। আনমনে চোখ তুলে শব্দ করে উঠল, হাড্ডস্বর অপরিবর্তিত, হা করো। ভূমি আকপিস না ভেবেই মুখ ফাঁকা হয়ে এলো। সে বুঝেনি কিভাবে কি ঘটছে, সবই যেন কারো কন্ট্রোলে ঘটল। আদ্র হাসলো, কোমল হাতে লোকমা তুলে দিল ভূমির মুখে। ভূমি অকপটে তা মুখে পুড়ে নিল। দুপুরে কিছু খাওনি? খিদে পেয়েছে নিশ্চয়ই। কাউকে বলনি কেন খাবার দিতে? আদ্র ধীর মোলায়েম কণ্ঠ। ভূমি পুলকিত চোখে চাইল, সুশ্রী মিহি কণ্ঠে জবাব দিল, কেউ আসছিলই না তো জিজ্ঞেস করতে, আমি কিভাবে নিজে থেকে চাইতাম। আদ্র পুনরায় লোকমা তুলে দিতে দিতে বলল, মোবাইলে সিম লাগানো আছে, আমার নম্বরও সেভ করে দেয়া আছে। কল দাওনি কেন? ভূমি উত্তর দিল না, চুপ রইল। কিছু মুহূর্তে প্লেট ফাঁকা করে আদ্র উঠে দাঁড়ালো। এত অল্প সময় কিভাবে এক প্লেট ভাত শেষ হয়ে গেল বিষয়টা স্মরণে আসতেই চমকালো ভূমি। ভাত চিবাতে চিবাতে প্রকার চোখে চেয়ে রইল আদ্রের দিকে। আদ্র উঠে সামনে গ্লাস বাড়িয়ে দিল। ভূমি ঢকঢক করে শেষ করলো সম্পূর্ণটুকু। আদ্র প্লেট হাতে ফিরে যেতে অদ্ভুত হয়েও পেছনে চাইল। মাথা হালকা ঝুঁকিয়ে অধর ছোঁয়ালো ভূমির হলুদ ছোঁয়ানো মিশ্রণ ললাটে। সুগভীর স্বরে বলে গেল, অপেক্ষায় থাকলাম মায়াপুরী। কিছু সময়ের মাঝে ঘরভর্তি মানুষের উপস্থিতি। গিজগিজ করছে একে অপরকে, ঠেলে আগাতেও হিমশিম খেতে হচ্ছে। ড্রয়িং রুমের সোফা আর টেবিল সরিয়েই পুরো হল জুড়ে গোলাকারভাবে আসন পাতানো হয়েছে। একপাশে আয়োজন রয়েছে বরকনের জন্য। সাফাত রঙা পোমের আসন পাতানো হয়েছে, মাঝেই টানা হয়েছে ফুলে মোড়ানো পর্দা। একপাশেই ছোট সাউন্ড বক্সে অল্প আয়োজে গান বেজে চলেছে। তার সামনে ছোট ছোট ছেলেমেয়েরা মনের আনন্দে নেচে চলেছে। তা দেখে কেউ কেউ হাততালি দিচ্ছে। বাড়ির ভেতর দিক সাজানোর কাজ প্রায় শেষের দিকে। সাদাব তার বন্ধুরা চলে গিয়েছে খাবারের দিকটা সামলাতে। লাইটিংয়ের দিকটা সামলাচ্ছে একা হাতে শাহরিয়াত।
টেবিলের ওপর রাখা লতা আর একবার নিতে পুনরায় তুলে উঠে সেগুলো সেট করতে করতে বিদ্বিষ্ট সে। এদিক সেদিক খুঁজেও সাহায্য করার মতো পরিচিত কোনো মুখ চোখে পড়ছে না। হঠাৎ অদূরে দেখা মিলল আদ্রির। সে এখনও বাড়ির পোশাকে ঘুরছে। শাহরিয়াত হাত নেড়ে উঁচু কণ্ঠে ডাক দিতে কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে আরও কয়েক জোড়া দৃষ্টি তার দিকে পড়ে। এতে তার কোনো পরোয়া নেই। আদ্রি তাকাতেই হাসি হাসি মুখে তাকে ইশারা করে এদিকে আসতে। ভুরু কুচকায় সে। আশপাশ তাকিয়ে বয়স্ক কিছু মহিলাদের তীক্ষ্ণ নজর চাপিয়ে এগিয়ে এসে দাঁড়ায় শাহরিয়াতের সামনে, বিরক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে। কি সমস্যা? ডাকছেন কেন এত জোরে জোরে? মহিলাগুলো কিভাবে তাকিয়ে আছে? শাহরিয়াত হাসলো, চোখ টিপে বলল, আমার বউকে আমি ডেকেছি, তাতে কে ডাকলো না ডাকলো সেটা আমার দেখার বিষয় নাকি? আদ্রি বেজায় খেপলো, দাঁত কিরমির করে রাগে হিসফিস করে উঠল। আপনাকে নিষেধ করেছি না এসব বলতে, আবার শুরু করেছেন? শাহরিয়াত ভঙ্গিমাহীন কাঁধ উঁচিয়ে বলল, যেটা সত্যি সেটাই তো বলছি। আর তুমি নিষেধ করলে আমাকে শুনতে হবে কেন? ভালোবাসতে কি তোমার থেকে অনুমতি নিয়েছিলাম যে এখন নিষেধ করলে শুনবো? আদ্রি চোখ গরম করে তাকালো। মুখে চ শব্দ তুলে যেতে পা বাড়াতে নিলে শাহরিয়াত পুনরায় করুণ কণ্ঠে ডেকে উঠল, আরে আরে, রেখে যাচ্ছ কেন? দাঁড়াও, আমাকে হেল্প করো একটু প্লিজ। একে একে উঠতে নামতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। আদ্রি থেমে পেছন ফিরল। আপাদমস্তক চাইল তার। ঘেমে তার নাজেহাল অবস্থা। চোখে মুখে দৌড়ঝাঁপের ছাপ বসে আছে। শাহরিয়াতের অবস্থা দেখে মায়া হলো। না চাইতেও দাঁড়ালো। টেবিলে রাখা তারগুলো হাতে তুলে একে একে বাড়িয়ে দিতে লাগলো। ঘড়িতে 10টা প্রায় চলছে। শেরানি পরে বর্ষাজে পা ভাঁজ করে কেবল আসনে বসেছে আদ্র। একে একে সকলে কাজ ফেলে জড়ো হতে শুরু করেছে। দখল করছে নিজেদের জায়গা। কাজী উপস্থিত হয়েছে এর মাঝে। অপেক্ষা কেবল ভূমির। তার এখনো নামার নাম নেই। সে কখন সাজেতে নিয়ে যাওয়া হয়েছে। আদ্র বারবার চোখ তুলে তাকাচ্ছে সিঁড়ির দিকে। অধৈর্য হচ্ছে তার নজর। এত সময় ধরে কিসের সাজ মেয়ে মানুষের? কই, তার রেডি হতে লেগেছে মাত্র 20 মিনিট। সেখানে 1.5 ঘন্টা হতে চলল। এখনো মেয়েটার আসার খবর নেই। আদ্র একা একা বসে থাকতে দেখে ব্যস্ত পায়ে এগিয়ে এসে পাশে বসলো শাহরিয়াত, পাশাপাশি রিহান। দুপাশ থেকে দুজনে আদ্রের কাজ চেপে ধরে হাসলো। আদ্র হতভম্ব চোখে চেয়ে প্রশ্ন করলো, কি সমস্যা তোদের? এমন করে হাসছিস কেন? রিহান শাহরিয়াতের দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল। কথাটুকু বলে দুজনে শব্দ করে হেসে উঠল। আদ্র বিরক্ত হলো। শাহরিয়াত বেশ উৎসুক হয়ে বলল, ভাই, বিয়ে করার অনুভূতি কেমন হলো একটু বল না? আদ্র ঠোঁট কামড়ে হাসলো, ধীর কণ্ঠে বলল, অনির্বচনীয়। এখন থেকে এত উতলা হচ্ছ? আদ্র চোখ গরম করে তাকে কিছু বলতে নেবে, এর মাঝেই পাশ থেকে ফিসফিসে আওয়াজ শোনা গেল, বউ নামছে, বউ নামছে। আদ্র নেড়ে ওঠা ঠোঁট বন্ধ করে নিল, ঢোক গিলে। স্থির চিত্তে চোখ ঘোরালো সামনে। আদ্রি প্রিয়া রিয়ার মিথিলাদের মাঝগলে বিমোহিত অক্ষিদয় আটকালো অফ হোয়াইট কালারের ওপর মেরুন দোপাট্টায় মোড়ানো সদ্য অষ্টাদশে পা দেওয়া তার মায়াপুরীর দিকে। সাদার উপর গা ভর্তি সোনালি রঙে জড়ানো স্বর্ণালঙ্কানে জল জল করছে। ভূমি শাড়ি সামলে নত চোখে গুটি গুটি পায়ে নেমে আসছে। মুখে তাল লাজুকলতার হাসি। আদ্র চেয়ে রইল বিহব্বল চোখে। আটকালো অষ্টাদশীর কাজল টানা ওই জলে ভাসা 2 অক্ষিতে। খয়েরি রাঙা লিপস্টিকের আস্তরণে ঢাকা ওই অধর জোড়ায়। আদ্র হিমশিম খাচ্ছে নিজেকে সামলাতে। ভূমিদের পদক্ষেপ আগাচ্ছে, জোরালো হচ্ছে তার হৃদয়ের উত্তাল। নিজেকে সামলাতে চাইল। নিজের বেহায়া নজর টেনে হিস্ট্রে সরিয়ে আনলো সেদিক থেকে। থম ধরে বসলো নিজের দিকে চেয়ে। সাবিনা মুগ্ধ চোখে চেয়ে বোনের হাত চেপে ধরে বললেন, দেখ ছোট মেয়েটা কি মিষ্টি লাগছে, মাশাআল্লাহ। সাবরিনা ভেজা নেটে চেয়ে রইলেন মেয়ের দিকে। তার একমাত্র মেয়ে আজ কত বড় হয়ে গেল। ছোট্ট মেয়েটা বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে আজ। ফুলে জড়ানো বর্ডারের ওপাশেই এনে বসানো হলো ভূমিকে। তার পাশাপাশি বসলো আদ্রি, প্রিয়া সহ মিথিলারা। শাহরিয়াত ফুলের পর্দা সরিয়ে পুলকিত কণ্ঠে বলে উঠল, উফ ভূমি, অনির্বাচনীয় লাগছে তোমায়। শাহরিয়াতের বলা কথাটা ঠিক মাথায় পৌঁছালো না, তাও ভূমি মাথা ঝুঁকিয়ে রেখেই কোণঠায় হাসলো। আর চোখে চাইল সামনে, কিন্তু ফুলের আবরণে ঢাকা দেয়ালের ওপারের মানুষটাকে ঠিক ঠাওর করা গেল না। সময় গড়াচ্ছে আর অজানা এক ভয়ে বক্ষপিঞ্জর কেঁপে উঠছে। বড়দের তালা দিতেই কাজী সাহেব এসে বসেছে তাদের সামনে। কাবিননামার বইটা ভূমির দিকে এগিয়ে দিতেই কাপা হাতে তাতে স্বাক্ষর করে দিয়েছে।
পরপর তা এগিয়ে দেওয়া হয়েছে আড্ডের দিকে। সো বিনা ব্যাগরে সই করে নিয়েছে। কাজী ফিরে ভূমির দিকে বিয়ে পাঠ করে বলতে বললেন, বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। কাজী সাহেবের বলা শেষ হতেই ভূমি চাঞ্চল্য চিত্তে তড়িৎ বেগে পরপর আওড়ে নিল, আলহামদুলিল্লাহ কবুল। ভূমির এমন বিরতিহীন জড়তাহীন স্ফূর্ত চিত্তে হতবাক হলেন ভদ্রলোক। চোখ পাকিয়ে চাইলেন ভূমির দিকে। নিজের এই কর্মজীবনে এটাই হয়তো প্রথম বউ যে কিনা কাজীর আগেই কবুল বলে ফেলল। কাজী হকচকানো কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ। আড্ডের দিকে ফিরে তাকেও একই ভাবে বললেন। কবুল বলতে সেও বিলম্বহীন একবারেই বলে নিল 3 কবুল। ভদ্রলোক পরপর হোঁচট খেলেন। 2 বর বউয়ের ভীষণ তাড়া বিয়ে সারার সাথে খুশিও হলেন। এইভাবে অন্তত 3টা শব্দ শুনতে আধ ঘন্টা পর্যন্ত একই বাক্য পুনরায় উচ্চারণ করে ফেনা তোলার প্রয়োজন পড়েনি। শাহরিয়াক নাক ছিটকে বিড়বিড় করে উঠল, শালা, সারা জীবন ঢেঁড়সের মতো পড়ে থাকতে আর এখন সামনে বউ পেয়ে উতলা হয়ে উঠলাম। বর বউ কবুল বলতে উপস্থিত সকলে ছলমলে হাসলেন সশব্দে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। মোনাজাত শেষ হতে মেয়েরা শৌখিন সাজে সজ্জিত একটি আয়না এনে বর্ডারের মাঝ বরাবর ধরে প্রথমে আদ্রর দিক প্রশ্ন ছুড়ে দিল, ভাইয়া আয়নায় কি দেখতে পাচ্ছেন? আদ্র তাকালে তাকিয়ে রইল বেশ খানিক সময়। মুখে স্মিত হাসি, মোলায়েম কণ্ঠে জড়তাহীন বলল, আমার মনের ভেতরে খারাপভাবে বাসা বেঁধে নেওয়া এক তরুণী, আমার বাঁ পাঁজরে আল্লাহর অপরূপ সৃষ্ট আমার অর্ধাঙ্গিনী। আদ্রের কথায় লজ্জায় লাল হলো ভূমি। নেত্র গুটিয়ে হাসল। ভালো লাগার স্নিগ্ধ শিহরণ ছুঁয়ে দিল সমস্ত মুখমণ্ডল। হাসল সকলে, উৎপল হয়ে সজোরে হাততালি দিল। একই প্রশ্ন ছুড়ে দেওয়া হলো ভূমির দিকে, আয়নায় কি দেখছিস? ভূমি জড়তায় মোড়ালো, থমকালো, ভীত নজর ঘুরে চাইল তার শ্যাম পুরুষের দিকে, যার মোহে সে আটকে ছিল সেই কিশোরী বয়সে। এই মানুষটাই আজ থেকে তার প্রশান্তি, ভালো থাকার একমাত্র অবলম্বন আর মাথার ওপরের ছায়া। ভূমি অকপটে বলল, আমার স্বামী, আমার বিশ্বাসের ছায়া, আমার নিঃশ্বাসের একমাত্র কারণ। বর্ডার পার করে সামনে এগিয়ে এলো আদ্র। তাকালে সদ্য এক পবিত্র বন্ধনে আবদ্ধ করে নেওয়া নিজের সহধর্মিনীর দিকে। পরপর তাকালো ভূমি, লজ্জায় রাঙা তার 2 গাল, ঠোঁট জুড়ে প্রাপ্তির হাসি। স্বামী স্ত্রীর বাঁধনে বাঁধা পড়ে প্রথমবারের মতো দুজনের চোখাচোখি হলো। গম্ভীর মুখশ্রীর খড়খড়ে ঠোঁট গলে বেরিয়ে এলো বিজয়ের হাসি। এই হাসিতে মেতে উঠল আকাশ বাতাস ফুল পাখি। একজোড়া শালিকের এই পবিত্র সন্ধিক্ষণের সাক্ষী হলো পৃথিবী। হেসে উঠল এই অম্বরীক্ষ। শুনেছ কি তোমরা পাঠকবাসী, ভূমি আদ্রের বৈধ মিলনে বেঁধে যাওয়ার পেয়েছ কি খবর? সময় ছুটছে নিরন্তর গতিবেগে, গড়িয়ে রাতে 3য় প্রহর ছুবে বলে। ভারী হয়েছে চারদিকে ঝিঝি পোকাদের ঝিরঝির আওয়াজ। ভূমি আদ্রের বিয়ের পাট চুকেছে, ঘণ্টাখানিক হতে চলল, কিন্তু বাড়ির পরিবেশ ভীষণ ঠান্ডা। কান্নাকাটি হাহাকারে ভারী হয়নি পরিবেশ। মেয়ে বিদায়ের তিক্ত বিষণ্ণতার আঁচ নেই। বাবা মায়েরও একমাত্র মেয়েকে নিজেদের থেকে দূরে করে আজীবনের জন্য অন্য এক অপরিচিত বাড়িতে পাঠানোরও তোড় নেই, বরং সকলের চোখে মুখে আনন্দের ঝিলিক। মেয়ে তাদের এই বাড়িতে বসত বেঁধেছে মহাপ্রয়াণ। এটাই এখন থেকে তার বাবার বাড়ি, সাথে কিছুক্ষণ আগে কলেমা পড়ে গ্রহণ করে নেওয়া শ্বশুর বাড়ি। কারো চোখে মুখে অবসাদের চিহ্ন নেই। হুট করে কেউ আসলে বোঝার উপায় নেই এ বাড়িতে কিছুটা সময় আগে মেয়ের বিয়ে সারা হয়েছে। গমগমে পরিবেশ, এখনো বিরাট ব্যস্ততায় কাটছে সকলের সময়। 2 যা ছুটছে কিচেন টু হল রুম। উপস্থিত মেহমানদের জন্য ব্যস্ত হয়ে বিরাট পাতিল ভর্তি চা বসিয়ে দিয়েছেন চুলায়। খালেদাও ছুটছেন এদিক সেদিক, তবে ধোয়াধুয়ির কাজটাই তাকে দেওয়া হয়েছে। নিস্তার নেই আদ্রির। প্রিয়ারও হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে মামনির সাথে। ভাই বোনের বিয়ে বলে কথা কাজ না করা মেয়েটাও আজ দায়িত্বশীল হয়ে উঠেছে। দূরের আত্মীয়দের আজ রাতটা এ বাড়িতেই পার হবে, আর কাছের যারা এসেছিলেন তারা একে একে চলে যেতেই ব্যস্ত হয়ে উঠেছেন। বাড়ির 2 কর্তা সোফায় বসে চা সাথে খোশ গল্পে মেতেছেন নিজেদের গেস্টের সঙ্গে দিয়ে। সাদাপের কাজ পড়েছে বাহিরের দিকটা সামাল দেওয়া। খাবার দাবার শেষে বাড়ি পরিষ্কারের জন্য লোকে দেওয়া হয়েছে, তাদেরকেই দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে কি করতে হবে। সেই বিকাল থেকে একটু জিরানোর ফুরসত তাকে দেওয়া হয়নি, লাগাতার করে চলেছে কাজ। এটাই হয়তো বড় ভাই হওয়ার সাজা। ঘেমে নিয়ে একাকার তার সমস্ত শরীর, তাতে খেয়াল দেওয়ার সুযোগ হলেই তো
পিচ পকেটে গুজে রাখা মোবাইলটাও সেই কখন থেকে বেজে চলেছে, কিন্তু সেটাও ধরতে সময় পাচ্ছে না। রাতটা পার হলেই যে তাকে বেশ বেগ পোহাতে হবে, তাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। কথাটা ভেবেই যেন মুখ দিয়ে চয়সূচক শব্দ করে উঠল সাদাব। গোলাপ, গাঁদা আর রজনীগন্ধার তীব্র সুবাস জড়িত ফুলের বিছানার মাঝখানটায় লম্বা ঘোমটা টেনে বসিয়ে দিয়ে গিয়েছেন ভূমিকে, সাথে কড়াভাবে বলে গিয়েছেন যেন রুম থেকে, এমনকি এই বিছানা থেকেও যেন এক পা নিচে না রাখে যতক্ষণ না আদ্র ঘরে ঢুকবে। দূর সম্পর্কের ভাবিদের এই নিষেধাজ্ঞায় ভূমিও বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানিয়েছে। সেই থেকে বসে আছে গুটিসুটি মেরে। সবুজ রঙা ড্রিম লাইটের মৃদুমন্দ টিমটিমে আলোয় জর্জেট ওর ওড়নাটা ফাঁক গলেই সারা ঘর দেখে চলেছে বেশ খানিকটা সময় ধরে। বুকের ভেতরে বেজায় তোলপাড় চলছে তার। আজ তার বাসর রাত কথাটা মন মস্তিষ্কে উকি দিতেই আড়ষ্ট হয়ে পড়ছে ভীষণ লজ্জায়। বুকের ভিতর ধুকভুক করছে ভয়ে, জড়তায়। ভাবি চাচিদের শিখিয়ে দিয়ে যাওয়া কথাগুলো মনে পড়তে ঠোঁটে হাসি ফুটে উঠছে বারবার কোণঠায়। এই রাতটা প্রতিটি মেয়েরই স্বপ্নের রাত। কত শত কল্পনা জল্পনা আঁকে এই রাতটা নিয়ে, নিজের জীবনসঙ্গীকে কাছে পাওয়া নিয়ে। তার থেকে কিঞ্চিত দূরে নেই ভূমিও, তারও অনেক স্বপ্ন তার এই রাতটা নিয়ে, ভালোবাসার মানুষটাকে নিয়ে। কথাগুলো ভাবতে ভাবতেই হুট করে বিদ্বিষ্ট হয়ে উঠেছে সে। অপেক্ষা করতে করতে বেজায় বিরক্ত হচ্ছে, কিন্তু আদ্রের আসার নাম নেই। বারবার ঘাড় কাত করে তাকাচ্ছে দেয়ালে ঝুলে থাকা ঘড়িটার দিকে। এত রাত পর্যন্ত বসে থাকা কি সম্ভব? ঘুমে টলে উঠছে মাথা, যে কোনো সময় তো ধপাস করে পড়ে যাবে। ভূমি শুয়ে পড়বে কি না সেটা ভেবে দ্বিধাদ্বন্দ্বে হাঁসফাঁস করলো। পুনরায় নিজেকে শাসিয়ে নিজে নিজে বিড়বিড় করে উঠল, ভূমি ঘুমালে চলবে না। উনি যদি এসে দেখে ঘুমিয়েছিস, রাগ করবে নিশ্চয়ই। আদ্র ভাই আসলেই তাকে সালাম করতে হবে, এটাই বউদের প্রথম কাজ। সময় গড়েছে 1:05। ছাদের এক পাশটায় পাটাতন বিছিয়ে আড্ডায় বসেছে পুরুষ মহল, যা চলছে বিগত 40 মিনিট ধরে। বন্ধুরা বাদেও তাতে যোগ হয়েছে এলাকার কিছু অল্পবয়সী চাচা, বড় ভাইরাও। বিবাহিত ছেলেরা আড্ডকে উদ্দেশ্য করে শিখিয়ে দিচ্ছে এটা সেটা, কিন্তু এতে বিন্দুমাত্র মনোযোগ তার পড়ছে না। সে বেজায় ক্ষিপ্ত, বিরক্ত, বারবার ঘড়ির কাঁটায় চোখ ফেলছে। এত রাত হলো, এখন কি তার ঘরে যাওয়ার প্রয়োজন নয়? কিন্তু সেটা কারো খেয়ালে নেই। উঠতে চাইলেও জোরপূর্বক ঘিরে রাখা হয়েছে, কারণ তাদের আড্ডার কেন্দ্রবিন্দু যে সে না থাকলে জমবে কিভাবে। বন্ধুরা একাকী জীবনের শেষ দিন আজকেই, সেটারই সেলিব্রেশন চলছে। সকলে হই হই করে হাসছে। আদ্র বিরক্ত হয়ে কপাল চেপে ফুসফুস নিঃশ্বাস ফেলল। তখনই হাতের ট্রে নিয়ে ব্যস্ত পায়ে উঠে আসছিলেন সাবিনা। ছেলেকে এমন বিষণ্ণ বিধ্বস্ত চেহারায় দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, এ কি বাবা, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? মাথা ধরলো নাকি? আদ্র অসহায় নজরে তাকালো মায়ের দিকে। সাবিনা তাকিয়ে ছেলের চেহারার দিকে, মাথা নেড়ে ট্রে থেকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, এই নে চাটা খা, দেখবি ভালো লাগবে। আদ্র এবার বিরক্ত প্রকাশ করলে বিদ্বিষ্ট চোখে কিছু সময় চেয়ে রইল। বোঝাতে চাইলো সে চা খাবে না, ঘরে যাবে, কিন্তু সেটাই কারো নজর নেই। আদ্র অধৈর্য হলো, ফট করে উঠে দাঁড়ালো আড্ডার মাঝে। কারো দিকে না তাকিয়ে সামনে এগোতে নিলে সকলের হতভম্ব হয়ে তাকায়। থমথমে হয়ে রিহান ভুরুকুচকে প্রশ্ন করে, কিরে, কোথায় যাচ্ছিস তুই আবার? রিহানের প্রশ্ন শুনে আদ্র প্রকট চোখে পেছন ফিরে চাইল, গমগমে গলায় বলল, রুমে যাচ্ছি। সে কি, আমরা সবাই তোর জন্য এখানে বসে আছি, আর তুই চলে যাচ্ছিস? বউ আসার সাথে সাথে বন্ধুদের পর করে দিলি। রিহানের কথায় তাল মিলিয়ে সকলে অধীর নেটে চেয়ে সমানে মাথা দুলালো, কিন্তু এতে আদ্র বিন্দুমাত্র বিব্রত হলো না। সবাই যে ইচ্ছে করে এমন করছে তা বেশ বুঝতে পারছে। বেফাস কিছু বলে দিতে চেয়েও পাশে মায়ের দিকে চোখ পড়তে চুপ করে গেল। আদ্র শক্ত শিথিল কণ্ঠে বলল, টায়ার্ড লাগছে আমার। কথাটা বলেই ধূপধাপ পা ফেলে এগিয়ে যায় সামনের দিকে। হতবাক হয়ে চেয়ে রয় সবাই। শাহরিয়াত উঠে পা মেলায় আদ্রের সাথে থতমত খায় সাবিনাও। সবাইকে দ্রুত হাতে চা দিয়ে পেছন পেছন দৌড়ে আসে। আদ্র বিনা বাক্য ব্যয়ে এগিয়ে যায় সামনে। শাহরিয়াত পেছন থেকে সে কাজ চেপে ধরে আদ্রের হেসে হেসে বলে, কি ভাই, এত তাড়া কিসের? আদ্র গমগমে চোখে পাশ ফিরে যায়। এতেই গুটিয়ে যায় শাহরিয়াত। হেসে মুখ নিয়ে যায় আদ্রের কানের পাশে। ফিস ফিস কণ্ঠে বলে, শোন ভাই, মেয়েটা কিন্তু এখনো ছোট, বয়স কম, বুঝে শুনে করবি যা করার। জোশে এসে নিজেকে বাঘ মনে করার দরকার নেই, প্রয়োজনে সময় দে। আদ্র তাচ্ছিল্য হাসে, পুরোপুরি ঘাড় ফিরিয়ে তাকায় শাহরিয়াতের দিকে। একজন বিবাহিত পুরুষকে এসেছিস জ্ঞান দিতে? ননসেন্স।
সাবিনা অবিলম্বে হন্য হয়ে নেমে এলো ছাদ থেকে। হাঁসফাঁস করে বোনকে এদিক সেদিক খুঁজতে লাগলো। কিছু দূর চাইতেই দেখা পেয়ে তস্ত পায়ে সেদিকটায় গিয়ে চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ রে ছোট, মেয়েটার ঘরে তো দুধ মিষ্টি কিচ্ছু দিয়ে আসা হলো না, আদ্র তো ঘরে চললো। বোনের কথায় খানিক আঁতকে উঠলেন সাবরিনাও। পাশ থেকে তাহমিনা আবার কেটে রুষ্ট কণ্ঠে বললেন, কয়টা বাজে সময় দেখছো তোমরা? 2টা বাজতে বললো। এতক্ষণ সময় ধরে তোমরা ছেলেটাকে ঘরে যেতে দিচ্ছ না। তোমাদের আক্কেল জ্ঞান ও বলি হারি। কাজে এদিকটায় ব্যস্ত হয়ে যাওয়ার সময় ও তো খেয়াল করিনি। আপা দিয়ে আসবো নাকি ফাঁক করে এখন? সাবিনা খানিক উদ্বিগ্ন চিত্তে ভেবে রয়েছে বলেন, থাক, এখন আর কিভাবে দিবি? ছেলের সামনে এভাবে বাধা দিয়ে তার ঘরে যেতে কেমন লাগবে? সাবরিনা মাথা দোলালো। তাও ঠিক। চিন্তিত কণ্ঠে কিছু বলতে নিলে আফজাল ঘর থেকে হাঁক ছুড়লেন। স্বামীর আওয়াজ পেতেই সাবিনা হন্তদন্ত পায়ে সেদিকে ছুটে গেলেন। সাবরিনা তাহমিনা নিজেদের বাকি কাজ সারতে চললেন। তোফায়েল মেহমান বিদায় দিয়ে সোফায় এসে বসলেন। স্ত্রীকে খুঁজলেন নজর ঘুরিয়ে। তার দেখা পাওয়া আদৌ মুখের কথা নাকি? দিনের অর্ধ সময় চলে যায় রান্নাঘর আর ড্রয়িং রুমে। 2টা কাজের মাসি রেখে উপায়ন্ত হলো না, সমাধা হলো না এই ব্যস্ততা। মেয়েটার বিয়ে দিয়ে দিলেন, মেয়েটার জীবনের ভার এখন আরেকজনের কাছে তুলে দিলেন। হয়তো দূরে যায়নি, তাও পর হয়েছে। একটু তো নিজের অর্ধাঙ্গিনীর সাথে বসে গল্প করবেন, সুখ দুঃখের কথা বলবেন, কই ধারে কাছেও আসছে না। অতিষ্ঠ হয়ে মাথা কাত করলেন, উঠে হাঁটা ধরলেন ঘরের দিকে। আড্ডু শাহরিয়াত সহ কথা বলতে বলতে রুমের সামনে এসে দাঁড়াতে এক দফা চমকে তাকায়। হতভম্ব হয়ে সামনের দিকে যায়। তার দরজার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন। এর মাঝে আড্রি, প্রিয়া, সাদাব, মিথিলারা সহ আরো কয়েকজন। শাহরিয়াত ওদের দেখেই হাসে। আড্রের কাজ চাপড়ে হেসে বলে, এবার বুঝবে ঠেলা। এগিয়ে যোগ দেয় বাকিদের সাথে, মিশে যায় তাদের একজন হয়। আড্ডু সামনে আগায়, ভুরুকুচকে প্রশ্ন করে, কি সমস্যা? তোরা সবাই এখানে কি করছিস? সকলে সবেগে তাকায় সেদিকে। আড্রের নজর দেখে হাসে সবাই। শাহরিয়াত প্রমোদ কণ্ঠে বলে, সমস্যা না রে ভাই, আমাদেরও তো টাকা চাই। গেট ধরেছি আমরা, বাসার ঘরে ঢুকতে হলে টাকা দিয়ে ঢুকতে হবে। আড্ডু হতচকিত হয়, অবাক চোখে চেয়ে বলে, ঘর আমার, বাসরও আমার, তোদের কেন টাকা দিব? সাদাব শান্ত কণ্ঠে বলল, ভাইয়া সেটা বললে কিভাবে হয়? এটাই আইন যুগ যুগ ধরে চলে আসছে। একই বাড়িতে বিয়ে হয়ে সব কিছু থেকে আমরা বঞ্চিত, এটা তো ছাড় দেওয়া যাবে না। সব উসুল করে নিতে হবে। পাশ থেকে দুঃসম্পর্কে এক ভাবি কথাটা বলে হাসে। আড্ডু গরম চোখে সাদাবের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, সাদাব, তুই ভূমির বড় ভাই হয়ে এসব ননসেন্স কাজে যোগ দিয়েছিস, লজ্জা করে না? সাদাব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, সরি ভাই, ভূমির ভাই হওয়ার সাথে সাথে আমি তোমার শালা হই, কিন্তু এই মুহূর্তে সেটাই আমার পরিচয়। আড্ডু বিতৃষ্ণায় কপাল ঘেঁষে ধরে, মুখে সূচক শব্দ করে বলে, আমার বেশ ক্লান্ত লাগছে, সারাদিন দৌড়ের ওপর ছিলাম। একটা থাপ্পড় খাওয়ার আগে যা ঘরে যা। শাহরিয়া তমনি গদগদ হয়ে কাঁধ উঁচু করে আঙুল নাড়াতে নাড়াতে বলে, না না, হুম, ভাইয়া, ভাই, তোমার কোনো এক্সকিউজ শোনার ইচ্ছা আমাদের নাই। আজ তোমার কোনো তেজ আমরা পরও করি না। বউ পেতে হলে টাকা দে। সুর মিলিয়ে সকলে হই হই করে ওঠে। সামনের দিকে হাত বাড়িয়ে রেখে সমান তালে বলে চলেছে, টাকা দেন, বউ নেন। আদ্র বিদ্বিষ্ট হয়। টাকা না দিয়ে ছাড়া পাওয়া হবে না সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রুষ্ট কণ্ঠে বলে, কত টাকা লাগবে? হাসে সবাই। মিথিলা আগ বাড়িয়ে বলে, 30 দিলেও আমরা ম্যানেজ করে নিব। কি বল সবাই? মিথিলার প্রস্তাবে সবাই মাথা দোলায়। নীরবে মাথা নাড়ায় আদ্রিপ্রিয়াও। তারা নীরব দর্শক। ভাইয়ের মুখের উপর কিছু বলার সাহস নেই, কেবলই দল বাড়াতে তাদের উপস্থিতি। আদ্র ব্যস্ত হাতে পকেট হাতড়ে ওয়ালেটটা বের করে। সবাই অধীর নজরে চেয়ে আছে সেদিকটায়। আদ্র ওয়ালেট খুলতে খুলতেও তা পুনরায় বন্ধ করে হাতে ধরে। সামনে চেয়ে হাতটা বাড়িয়ে শীতল কণ্ঠে বলে, এই ওয়ালেটে তোদের ডিমান্ড অনুযায়ী সমপরিমাণ টাকা আছে। আই থিঙ্ক তারও বেশি আছে। আদ্রের কথায় সকলের মুখে ছিলে ওঠে। ওয়ালেটের ভারী ভাব দেখে সকলে খুশি হয়ে যায়। শাহরিয়াত হাত বাড়িয়ে ওয়ালেটটা নিতে গেলে আদ্র তা নিজের কাছে নেটে নেয়। ভ্রু কুচকায় সবাই। শাহরিয়াত উদ্বেগ নিয়ে বলে, কি হলো তে? আদ্র হাসে, দুহাত বুকে ভাঁজ করে বলে, দিব, বাট আমার শর্ত আছে। কি শর্ত? এক হাতে আগে দরজা খুলে দিবি, আমি ঘরের ভিতরে ঢুকেই তোদের অন্য হাতে ওয়ালেটটা দিয়ে দেবো। আদ্রের এমন শর্তে ভ্রু কুচকায়, হতভম্ব হয়ে বলে, এটা কি শর্ত? এটাতে আমাদের আইনে নেই। দেখা গেল তুমি চান্দু আমাদের
ধোকা দিয়ে টুপ করে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলা, তখন সাদাব সহ বাকিরাও তাল মেলায়, মাথা দোলায়। আড্ডা অতি শান্ত স্বরে বলে, ধোকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আমি সব থার্ড ক্লাস কাজ করিও না, সেটা তোরা ভালো করেই জানিস। আড্ডুর এমন আত্মবিশ্বাসী কণ্ঠস্বর সকলকে ভাবনায় ফেললো। তারাও জানে আড্ডু আর যাই করুক, কথা দিলে তা ভঙ্গ করার পাত্র নয়। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। আড্ডি এবার মুখ খুলে এগিয়ে ফিসফিস করে বলে, আমার মনে হয় ভাইয়া মিথ্যে বলছে না, একবার বলেছে যেহেতু দিবে তার মানে দিবে। সম্মতি জানায় প্রিয়াও। ওনাকে বিশ্বাস না করে উপায় নেই, মেনে নিন। সাদাব সহ সকলেও সায় জানায়। শাহরিয়া তাকায় আড্ডের দিকে ভুরু বাঁকিয়ে বলে, ঠিক আছে দিচ্ছি, কিন্তু কোনো চিটিংবাজি চলবে না। এক হাতে ওয়ালেট বাড়িয়ে দিবি, অন্য পায়ে ভিতরে ঢুকবি। আমরা টাকা গুনা শেষ হওয়া পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি। আড্ডু বক্র হাসল, কাঁধ উঁচিয়ে বলল, ঠিক আছে কুহুল। সবার সম্মতিতে সরে দাঁড়ালো দরজা ছেড়ে। সাদাব এগিয়ে দরজাটা খুলে দিল। অন্য পাশে খাপটি হয়ে চেয়ে রইল শাহরিয়াত। যদি ব্যাটার ঢুকে দরজা বন্ধ করে দিতে চায়, খপ করে ধরে ফেলবে সে আশায়। আড্ডু রুমের কিছুটা ভেতরে প্রবেশ করে ওয়ালেটটা বাড়িয়ে দিল সামনে। শাহরিয়াত খপ করে টেনে নিল নিজের কাছে। বিস্ময়ের সাথে আনন্দে হাসল। ওয়ালেট পেয়ে সকলে দরজা ছেড়ে সেদিকে জড়ো হলো। সুযোগ পেতে আড্ডু ফট করে দরজাটা লাগিয়ে দিল। ব্যস্ত হাতে ছিটকিনিটা তুলে দিল। আওয়াজ শুনে ভরকালো সবাই। এক এক করে তাকিয়ে পুনরায় ওয়ালেটে মনোযোগ দিল। শাহরিয়াত টাকা বের করে গুনতে লাগলো। হিসাব শেষে ফলাফল পেলে এখানে মাত্র 15,000 টাকা। এভাবে ঠান্ডা মাথায় তাদের সাথে গেম খেলেছে, আরও তাদের ধোকা দিয়েছে। বিষয়টা বুঝতেই জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। মিথিলা কাতর স্বরে বলে উঠল, স্যার এটা কি হলো? এটা তো অন্যায়। শাহরিয়াত তেলতে উঠল। এভাবে ধোকা সে কিভাবে জীবনেও খায়নি। আড্ডু কিনা এত সুন্দরভাবে চোখের সামনে ধোকা দিয়ে দিল। শক্ত হাতে দরজা ধাক্কা দিয়ে বলল, শালা দরজা খোল। তুই বললি বেশি আছে, এখানে তো তার অর্ধেকও নাই। চিটিংবাজ, আসল রূপ দেখিয়ে দিলি, এই ছিল তোর মনে মনে? আড্ডু হাসল, ঠোঁট কামড়ে হাসি দমিয়ে হতচেতন হয়ে বলল, তোরা বললি 30 দিতে, এক্সাক্ট অ্যামাউন্ট বলিস নি। 30,000 নাকি 30 টাকা আমি আমার মতো ধরে নিয়েছি। সেই হিসেবে এখানে আছে 30 গুণ প্লাস টাকা। মিথিলা অসহায় কণ্ঠে বলল, স্যার আমি তো 30,000 বলতে চেয়েছি। তাই তো, দরজা খোলো, টাকা দাও, না হয় আমরা যাব না। আড্ডু রয়ে শুয়ে বলল, আবার বউ ঘুমাচ্ছে, আওয়াজ করবি না আর। কালকে সকালে দিয়ে দেবো, যা, প্রমিস। শাহরিয়াত মুখ বাঁকালো, বক্র কণ্ঠে বলল, শালা উতলা হচ্ছে কেমন দেখ বউ পেয়ে। সকাল সকাল এসে আবার হানা দিব আমরা সবাই। এখন যাচ্ছি। সাদাব ভাইয়ের ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে গেল। সকালে বাকি টাকা পেলেই ভাগ করা হবে। শাহরিয়া তো আজ রাতটা এখানেই থাকছে। মিথিলা, ইফতিয়াদি, প্রিয়া মেয়েটা সবাই একসাথে ভূমির রুমেই থাকছে আজ। রাত বেশি হওয়া এখানে কাটাবে, এটাই তোফায়েল আহমেদের আদেশ। সকলে ধূপধাপ পা ফেলে চলে যাওয়ার আওয়াজ পেতে আড্ডু ফিরে তাকালো। ফোঁস করে ক্লান্তির নিঃশ্বাস ফেলে সামনের দিকে চাইতে চমকায় ক্ষণিক। ফুলে আচ্ছাদিত বিছানায় মাঝখানটায় গুটিসুটিয়ে গভীর তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে থাকা শুভ্র শাড়িতে মোড়ানো তার মায়াপরীকে দেখে। ডিম লাইটের টিমটিমে আলোতে সাদার উপরে সোনালি রঙা সুতার কাজগুলো চিকচিক করছে। দুহাত ভাঁজ করে তার উপর মাথা দিয়ে কি গভীর তন্দ্রায় সে তলিয়ে। আড্ডু হাসল, বিজয়ের হাসি যাকে বলে। ধীর পায়ে এগিয়ে গেল সামনে। শব্দহীন বসলো বিছানার পাশ ঘেঁষে। চেয়ে রইল তার ছোট্ট মায়াপরীর এই মায়াবী চেহারাটার দিকে। কতটা নিষ্পাপ এই ছোট্ট গোলগাল মুখখানে, তার ডাগো রাখির চাউনি তীরের মতে আঘাত করে বুকে তাকিয়ে এই মেয়েটা জানে, বুঝেছে কখনো? আড্ডু বিমোহিত চোখে চেয়ে রইল সামনে শুয়ে থাকা পুতুলরূপী তার বউটার দিকে। হ্যাঁ, আজ থেকে মেয়েটা তার বউ। এই মেয়েটার সকল দায়িত্ব আজ থেকে তার। আড্ডু নিষ্ফল চেয়ে থেকে ওষ্ঠ মেলে হাসলো। এই হাসির প্রাপ্তির, এই হাসির তৃপ্তির। এগুলো খানিক সামনে ছুঁয়ে দিতে চাইল নিজের অর্ধাঙ্গিনীর খাদিন ললাট। ক্লান্তি ভারী শরীরে অগাধ ঘুমে মগ্ন যখন ভূমি, ঘুমের মাঝেই অনুভব করলো কেউ তার দিকে গভীর নেটে চেয়ে আছে। কারো শরীরের উষ্ণতা, নিঃশ্বাসের তপ্ত হাওয়া তার চোখে মুখে আশ্রয় পড়ছে। কি দেখছে এত পর্যবেক্ষণ করে? আচমকাই চোখ মেলল ভূমি। নিবিনুবু চোখে নিদ্রা রেশ খানিক কাটতেই নিজের কাছে, অনেক বেশি কাছে মানুষটার দেখা পেল। তার বহু প্রতীক্ষার ভালোবাসা আড্ডু ভাইয়া। ঘোর কাটলো তক্ষণি, উবে গেল ঘুম, বাসা বাঁধল কোণ্ঠা। মুখখানি লালিত হতে হতে উষ্ণতায় ভরে উঠল।
ভূমিকে উঠতে দেখে আদ্র খানিক পিছু সরল। ভূমি চট করে উঠে বসলো। মাথার উপর হাত দিতেই দেখতে পেল তার বড়সড় করে টেনে রাখা ওড়নাটা সরে গিয়েছে, যেটা আদ্র ভাইয়া ঘরে এসে প্রথমে খোলার কথা। কিভাবে ঘুমিয়ে পড়েছিল। মা চাচিরা যা শেখালো কিছু তো হলো না। লজ্জায় বিস্ময়ে নিজেকে বকে নিল। কিন্তু তারও দোষ কোথায়? সেই যে ঘরে রেখে গেল, বসে থাকতে থাকতে বিতৃষ্ণা হয়ে উঠল। এরপরে কখন ঘুমিয়ে পড়লো বুঝিয়ে ওঠাতে পারেনি। ভাবনার রেশ কাটিয়ে চোখ ফিরিয়ে আড্ডের দিকে তাকালো। ফট করে নিচে নেমে আড্ডকে সালাম করে নিল। অপরাধী কণ্ঠে তোতলে বলে উঠল, সরি আদ্র ভাইয়া, আসলে কিভাবে জানি ঘুমিয়ে পড়েছি। আড্ডকে শক্ত চোয়ালে বাসা থেকে উঠে দাঁড়াতে দেখে ভূমি খানিক ভড়কালো, ভয় পেল, আমতা আমতা করে চাইলো। বাসরাতে কি ঝগড়া করবে তার সাথে? ঘুমিয়ে পড়েছে কেন সেই অপরাধে? ভূমি নড়ে বড়ে উঠল। আড্ডকে এভাবে চুপ করে থাকতে দেখে পুনরায় সাফাই গাইতে নিল। ভাইয়া রাগ করেছেন? আমি আশা। হাঁটু দুপা এগোলো। নিজের চ্যাপটা হাতের তর্জনী ভূমির নড়তে থাকা লিপস্টিক পরিত ঠোঁটের মাঝে চেপে ধরল। এতেই চুপসে গেল মেয়েটা। তীর কাঁপলো তার চাউনি। তার ভাবভঙ্গি ভীষণ স্বাভাবিক, মুখে কিচ্ছুটি বলল না। আচম্বিতেই ভূমিকে পাজা কোলে তুলে নিল আদ্র। ভড়কালো ভূমি। চকিতে চেয়ে থাকতেই নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। নিজের উপরে আদ্রকে আধশোয়া হতে দেখে শরীর জমে এলো, কাঁপলো সর্বাঙ্গ। কি হতে যাচ্ছে সামনে কথাটা ভেবেই থমকে এলো শিরা উপশিরা। লজ্জায় কোণঠায় চোখ নোয়ালো। বুঝে নিল সযত্নে। আড্ডের মুখবির এগোতে থাকলো ভীষণ কাছে, যার মাঝে কোনো খাদ নেই, নেই কোনো ফাঁক দূরত্ব। যতটুকু দূরত্ব ঘোচানো যায় ততটুকু ঘোচালো। তার তপ্ত উষ্ণ নিঃশ্বাস ভূমির দেহের রন্ধ্রে রন্ধ্রে কাটা তুলে দিচ্ছে। ঘেমে আসছে মেয়েটা। আড্ডের বলিষ্ঠ দেহের ভিড়ে গুটিসুটি মেরে গেল ভূমির ছোট্ট দেহ। হাড্ডভূমি ললাটে চিকন কোমল ঠোঁট ছুঁয়ে দিল। ছুলো মেয়েটার চোখ, নাক, রক্তাব্দ গাল। ভূমি নড়ল, অশান্ত হলো বোধন। অস্থিরতায় হাঁসফাঁস করলো, ছটফটিয়ে উঠল। আড্ড ইঞ্চিও নড়ল না, বরং ভূমির ঘাড়ের পাশে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কি বলেছিলাম সেদিন মনে নেই? দিনটা আমার, শুধুই আমার। কথাটুকু বলেই তার কোমল অধর ডোবালো ভূমির গলায়। অবিরত চুম্বনে থেতি উঠল মেয়েটা। ভূমি দু চোখ খিচিয়ে বন্ধ করে নিল। আড্ডের এই কামুক স্বর, এই ছোঁয়ায়, এই অশান্ত আচরণে আইঠাই করল। বয়ঃসন্ধির আবেগে আপ্লুত হয়ে উঠল অষ্টাদশী। সময় গড়ালো, দূরত্ব ঘোচালো। ভূমি শান্ত হলো, ধাতস্থ হলো। একটা সময় পরে শুয়ে নিল। কাঙ্ক্ষিত ব্যক্তির এই পবিত্র ভালোবাসার ছোঁয়ায় নিজেকে সামিল করে নিল। একতালে আঁকড়ে নিল মানুষটার উন্মুক্ত ঘরমাক্ত চ্যাপটা পিঠ। সূচনা হলো এক নতুন পথ চলার, নতুন অনুভূতির। সন্ধি হলো দুই চড়ুইয়ের আগত জীবনের। দীর্ঘ রজনী কাটিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আবছালো ছটা পেতেই পাখপাখালি দল ডানা ছাপটে বেরোতে শুরু করেছে প্রভাতের গান গাইতে। জানান দিতে নিশি কেটেছে শুরু। মেলেছে দিগন্ত আরো একটি নতুন দিনের, নতুন সূচনার। সময় ভোর 5টা বেজে খানিক। আদৌ সূর্যের কিরণ পূর্ব আকাশে লালিত হচ্ছে। স্পষ্ট নয় অক্টোবরের সকাল, কখনো ঠান্ডা, কখনো ভ্যাপসা গরমের আভাস। গ্রাম্য সাইড আবার মাঝে মৃদু কুয়াশার উপস্থিতি। খোলা জানালার পর্দা ভেদ করে প্রকৃতির বুকে শটান দাঁড়ানো বৃক্ষকাণ্ডে দুলে ওঠা বাতাসের দলা শো শো করে রুমে প্রবেশ করছে। পাতলা কাঁথার মাঝেও ভূমির দেহে কম্পন তুলছে। এটাই বেগাত ঘটছে ঘুমে। ঠান্ডায় কাটা দিচ্ছে শরীরে ভাজে ভাজে। ভূমি মিটিমিটি চোখ খুলে তাকাতে উদ্বুদ্ধ হলো, কিন্তু বেশ সফল হলো না। দু চোখ আপনা আপনি টেনে যেন বন্ধ করে দিচ্ছে ঘুমের জোয়ার। শেষ রাতেই তো ঘুমটা লেগেছিল, বলতে বলতেই ছুটে গেল। ভূমি আর মোড়া ভেঙে নড়তে চাইলো, কিন্তু বাধা পড়লো কোনো শক্তপোক্ত বাহুডোরে। চকিতেই তাকালো এবার। মাথা খানিক উঁচাতেই দুনেটে জল জল করে উঠল। সুগভীর নিখাত শ্যামলা পুরুষালী মুখগভীর। গভীর ঘুমে মগ্ন সে। লম্বা লম্বা পাপড়িদয় ছুঁয়ে দিয়েছে তার ফোলা কটর। নিঃশ্বাসের সাথে নির্গত হচ্ছে ভারী আওয়াজ। ভূমি হাসল। জড়সড় হয়ে থাকা হাতটা সামনে এগিয়ে নিল। আবছা অবয়বটা কোমল হস্ত ছুঁয়ে দিল মানুষটার পাপড়িদয়। হাসির তোড় বাড়ল। সাহস যেন জোরালো হলো। হাত নামালো, ছুঁয়ে দিল চোখা নাক। পরপর তা নামতে উদ্বুদ্ধ হলো চিকন পুরুষালী অধরে। ভালো লাগায় ছেয়ে গেল যেন সর্বাঙ্গে। শরীর বেয়ে শিহরণ বইল তখন, যখন ইন্দ্রিয়ের আনাচে কানাচে উকি দিল কাল রাতের মানুষটার সেই উন্মাদনা, মাদকতা। ভালোবাসার মুহূর্তখানি মানুষটার অন্য এক রূপ, ভিন্ন এক আর্দ্র। কতটা অধৈর্য ছিল তার চালচলন। ভূমি লজ্জায় আড়ষ্ট হলো, চোখ নামালো। পরপর মনের মাঝে খেললো এক আবদ্ধ চাওয়া।
আদ্রের শক্ত হাতের বাঁধন ঠেলে খানিক উঁচু করলো মাথা, জড়তা ঠেলে ছুঁয়ে দিল তার অধর, এতেই যেন অসাধ্য সাধন করলো। তৃপ্তির হাসি দিল, কিন্তু মন তো ভরেনি। জেগে থাকতে লজ্জায় কোণঠায়, অস্থিরতা সে কিচ্ছুটি বলার করার সুযোগ পেল না। চোখ তুলে তাকাতে পর্যন্ত পারেনি। কত কত ইচ্ছে জেগেছিল মনে, কি করবে কি বলবে, কিন্তু হওয়ারটা হয়নি যে। এখন তো মানুষটা ঘুমে মগ্ন, দেখছে না, লজ্জাও দিবে না। ভূমি পুনরায় মুখ আগালো, কাপা ঠোঁট বসালো তার উষ্ণ ঠোঁটের ভাঁজে, প্রগাঢ় করল তা। তখনই ঘটে গেল বিধারক অনুচিত ঘটনা। ভূমির ঠোঁট ছোঁয়াতেই ফট করে চোখ মেলে তাকালো আদ্র। ভূমি হতভম্ব হলো, নার্ভাসনেসে আড়ষ্ট হয়ে এলো, যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। গোল গোল দু আখিতে চেয়ে রইল নিষ্পলক। আদ্র ওভাবেই ওষ্ঠ ছাড়ালো, এতেই মেয়েটার হুঁশ ফিরল। সাথে সাথে দূরে সরতে চাইল, কিন্তু ব্যর্থ হলো। আদ্র নিজের ডান হাতে চেপে ধরল মাথা, আয়ত্ত নিল ভূমির অধর। ভূমি কিছু মুহূর্ত অতিবাহিত হতেই চটপটিয়ে উঠল, হয় স্পষ্ট শব্দ করে উঠল ব্যথায়। মিনিট চারেকের মাথায় আদ্র ছেড়ে দিল, ফোঁস শ্বাস ফেলল। আদ্র হাসলো, সমস্ত কপাটি ছড়িয়ে হাসলো। ভূমি ঠোঁট চেপে চোখ মুখ কুচকালো, অভিমানী চোখে চেয়ে বলল, জ্বলছে ঠোঁট, কামড় দিয়েছেন কেন? আদ্র হাতের বাঁধন শক্ত করে নিজেদের মাঝে থাকা দূরত্ব সম্পূর্ণভাবে ঘোচালো। ভূমিকে টেনে বক্ষে চেপে নিল, কানের ধারে ঘুমান্ত জড়ানো ধীর কণ্ঠে বলল, এই ঠোঁটগুলো আমাকে জ্বালাচ্ছিল কেন? একটু ঘুমাচ্ছিলাম, তাও সহ্য হলো না। ভূমির রাগ মুহূর্ত ফুস হয়ে এলো, ফুলে ফেঁপে উঠল। তাতে পুনরায় লাজুকতা চেয়ে গেল। বেজায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছে। কোথা থেকে এত লজ্জা তার মাঝে উদ্ভব হলো। ভূমি নিজের বোকামতে আফসোস করছে, এবার কেন শুধু শুধু খোঁচাতে গেল। ভালোই তো ঘুমাচ্ছিল, এখন নিজ হাতেই নিজের বিপদ ডেকে আনলো। ভূমিকে চুপ থাকতে দেখে আদ্র খানিক কাঁধে কষে বলল, আমার কি মনে হয় জানো? ভূমি না তাকেই ধীর কণ্ঠে বলল, কি? They were not satisfied with so little. Need more. চিন্তনরত চেহারায় ভূমি ভাবল, মিলালো শব্দ। যখনই মাথায় শব্দগুলো খেললো, অমনি হকচকালো। বিস্ফোরিত চাহনিতে তাকালো আদ্রের দিকে। আদ্র তার দিকেই চেয়েছিল। বক্র হাসলে ভূমি বুঝে নিল তার উদ্দেশ্য। ঘন ঘন বেগতিক মাথা ঝাঁকালো দুদিকে, কিন্তু আদ্র সোনার পাত্র কই, বরকুচকে শাসিয়ে উঠল, বদলে হলো নাকি? আমার এত আরামের ঘুম ভেঙেছো যেহেতু, সেটার শাস্তি না নিয়ে কি ছাড় পাবে? নেভার, মিসেস আদ্রিয়ান। ভূমি অসহায় নজরে তাকালো, ঠোঁট উল্টালো। অমনি আদ্র আতশোয়া হয়ে উঠে এলো তার ছোট্ট দেহের ওপর। ভূমি আয়ত্তে নিল মানুষটার ফোলা ফোলা চোখ, আগাছালো চুলের ভাঁজ চওড়া দেহের ফাঁকে গুটিয়ে গেল। ধাতস্থ হলো সে, সামনে নিল নিখাত পবিত্র ছোঁয়ায়, জড়িয়ে নিল নিজেকে। বাধা পেল না আদ্র, আঁকড়ে নিল প্রাণপ্রিয় স্ত্রীর নরম কোমল ওষ্ঠ, ভরিয়ে দিল চুম্বনের সাগরে। ভেসে গেল, ডুব দিল পুনরায় ভালোবাসার সুখের সুপ্ত জোয়ারে। অম্বরীতে আলো ফুটেছে। একদিনে ছুটি শেষে শহরের মানুষেরা ব্যস্ত পায়ে ছুটে চলেছে নিজেদের জীবিকার তাগিদে। বাহিরে রোদের ছটা তীব্রতা ছড়াচ্ছে। বেলা গড়িয়ে তা 7টার ঊর্ধ্বে বোধহয়। ড্রয়িং রুমে জোর ব্যস্ততায় চলছে মেহমানদের সকালের নাস্তা জোগাড়ের ছোটাছুটি। মেহমানদের মাঝে রয়ে গিয়েছে ভূমির নানার বাড়ির কয়েকজন আর দুঃসম্পর্কের আত্মীয় এক পরিবার। অনেকেই সকালের আলো ফুটতেই রওনা হয়ে গিয়েছেন, বাকিরাও নাস্তা শেষে ছুটবেন নিজ গন্তব্যে। দুই জার সাথে তাহমিনা বেগম ব্যস্ত হাতে রুটি তরকারি করছেন। দুই কর্তা সোফায় বসে চা পান করছেন, হাতে তাদের দৈনিক খবরের কাগজ। কালকে সারাদিনের আতিথেয়তায় তাদেরও কম দখল পোয়াতে হয়নি। বয়স হয়েছে শরীরে, বেশ দুর্বলতা জেঁকে বসেছে, রোগবালাই বাসা বেঁধেছে। একটু পরিশ্রমেই শরীর মন যেন থেতিয়ে উঠেছে। ক্লান্তিতে শরীর আড়ষ্ট হয়ে পড়েছে। বিষয়টা চোখ এড়ায়নি সহধর্মিনীদের। দুই কর্তা তোড়জোড় করে অফিসের ছোট তাল তুলতেই ধমকে চুপ করিয়ে দিলেন। কিসের এত কাজ, টাকা পয়সা? পরিবারের সাথে দুদণ্ড কাটাতে না পারলে, খুশির মহলে সামিল হতে না পারলে, অসুস্থ শরীরে দৌড়াতে হবে কেন? একদিন না হয় অফিসের কর্মচারীরা কাজে ফাঁকিবাজি করলেই তাতে কি খুব একটা লস হয়ে যাবে? কি করার, স্ত্রীর কথা না মানলেই নয়। নিজেদেরও একটা বাহানা হয়ে গেল। এতেই আরাম করে বসে আছে আজ বাড়িতেই। এর মাঝে সাদাপ নেমে এসেছে হন্য পায়, পিছন পেছন শাহরিয়াত। কাল রাতে এ বাড়িতেই কাটিয়েছে। তার বাড়ি শহর থেকে বেশ খানিকটা। অত রাতে যেতে দেওয়াটা কি বিবেকে বাঁধে না?
এজন্যই তো তোফায়েল আহমেদ কড়া করে বলেছেন যেন রাত কাটিয়ে যাওয়া হয়। সিঁড়িতে এসে দুজনের সমানে পা মিলিয়েছে। এক রাতেই দুজনের মাঝে ভালোই সখ্যতা গড়ে উঠেছে। বয়সের তফাতও তো খুব একটা নয়। নেমেই দাঁড়িয়েছে বাবার সামনে। শাহরিয়াত এসেই ভদ্র হয়ে লম্বা একটা সালাম ঠুকলো আফজালকে। ভদ্রলোক পেপার থেকে নজর তুলে তাকালো, চোখে লাগালো চশমাটা খুলে। পেপারে মোড় ভেঙে টেবিলে রেখে সৌজন্যে হেসে সালাম নিল। নরম কণ্ঠে বলল,